ম্যাম কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। জি ম্যাম, ক্যামেরাটা একটু অন করে শুরু জি করে জি। দেই। আচ্ছা, পার্টিসিপেন্টস কি আছে এখনো? না, না ম্যাম, জয়েন হবে পরে, হয়তো ফেসবুকে লাইভ দিয়েছি, ফেসবুকে দেখবে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে আজকের আমাদের জেনেসিস টিম পেডিয়াট্রিক্স এর পক্ষ থেকে করার এই সেশনটিতে আমন্ত্রণ জানানো যাচ্ছে। আজকের সেশনটি হচ্ছে আমাদের মূলত অ্যাপ্রোচ টু অসপিস্টেশন ইন মিড টার্ম পেডিয়াট্রিক্স। আমি আগে আমার পরিচয়টি দিয়ে নিই। আমি ডাক্তার মাইশা নিশওয়াত। এফসিপিএস পার্ট 1 করেছি জুলাই 2023 সেশনে, এবং এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স পাশ করেছি এই জানুয়ারি 2026 সেশনে। তো আম, আমাদের আজকের মূল আহ, ইয়েটি হচ্ছে যে আমরা অ্যাপ্রোচ টু মিড টার্ম ইন পিডিয়াট্রিক্স অসপিড। তো এক্ষেত্রে যে জিনিসগুলো আসলে জানার দরকার সেটা হচ্ছে যে আমরা খুব শর্টকাটে জানবো যে আজকে আসলে কিভাবে আমরা সাধারণত আমাদের মিড টার্মের ক্ষেত্রে যে অসপিগুলো হয়ে থাকে সেটা আসলে কিভাবে, বা বিসিপিএস এর স্টাইলটা কিরকম হয়ে থাকে, আমরা কিছুটা একটা ধারণা দিব খুবই মানে শর্টকাট ওয়েতে। চেষ্টা করব যে আপনাদেরকে জাস্ট মেইনলি আজকে ধারণাটা দেওয়ার জন্য। হ্যাঁ, প্রথমে আসি আমরা যে অস্পি সম্পর্কে আসলে আমরা কি কি জানি, আমাদের যে বিসিপিএস এর যে এক্সাম ফরম্যাটটা আছে। হ্যাঁ, দেখেন, আমরা জানি যে আমাদের মিড টার্মের ক্ষেত্রে সাধারণত দুটো মানে ভাগে আমাদের পাশ করতে হয়। প্রথম ভাগ যেটা হচ্ছে রিটেন পরীক্ষা। সাধারণত দেখা যায় যে আপনাদের তো পরীক্ষা জুন সেশনে চলে এসেছে, মানে অ্যারাউন্ড আপনাদের 3.5 মাস সময় আছে। হ্যাঁ, তো প্রথমত যেটা থাকে রিটেন, যেটা হচ্ছে পেপার 1, সেটা হচ্ছে সিঙ্গেল বেস্ট আনসার থাকে প্রথম দিন। আর পেপার 2 বা শর্ট আনসার কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা দেখা যায় যে পেপার 1 বা সিঙ্গেল বেস্ট আনসার আর শর্ট আনসার কোয়েশ্চেন অ্যারাউন্ড 50টা থাকে হচ্ছে আপনাদের এসবিএ, যেখানে আপনাদের 2 মার্কস করে টোটাল আপনার আমাদের 1 ঘন্টা 40 মিনিট, যেভাবে আমরা প্রিভিয়াসলি পার্ট 1 পরীক্ষা দিয়েছি। আর যে পেপার 2 বা শর্ট আনসার কোয়েশ্চেন, সেখানে অ্যারাউন্ড আপনার 4টা গ্রুপ থাকে, গ্রুপ এ, বি, সি অ্যান্ড ডি। এই 4টা গ্রুপের মধ্যে আপনাদের প্রত্যেকটা পোর্শনে 5টা করে কোয়েশ্চেন থাকে, মানে 5টা বড় স্টেম কোয়েশ্চেন থাকে। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন আনসার করতে হয়, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আন্ডারে আবার কিছু শর্ট কোয়েশ্চেন্স থাকে, কখনো কখনো দুটো বা তিনটা এরকম কোয়েশ্চেন্স থাকে। তো এইটা হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন। এই দুটোর মধ্যে যদি আমরা পাস মার্ক বা 60% মার্কস ক্যারি করতে পারি, তাহলে আমরা পরবর্তী ধাপে, যেটা হচ্ছে আমাদের অসপি অ্যান্ড অস্কি সেশনে যেতে পারি। তার আগে আমরা কোয়ালিফাইড হই না। আমি একটু সবাইকে অনুরোধ করব, যারা আমাদের লাইভ সেশনে জয়েন করেছেন, কাইন্ডলি একটু আপনাদের মাইকটা মিউট রাখবেন। আপনাদের যত কোয়ারিজ আছে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমি অবশ্যই সবকিছু বলবো আপনাদের সেশন শেষে। আপনাদের যাদের কিছু জানার থাকবে আমরা অবশ্যই কথাগুলো শুনবো। ওকে, তো যেটা বলছিলাম যে শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে আপনাদের প্রত্যেকটার 5টা ভাগে। তো এভাবে করে পাশ করার পরে ইনশাল্লাহ আপনাদের যে পরবর্তী ধাপ, সেখানে যদিও এখানে দেখা যাচ্ছে যে শুধু অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, আশা করি আপনারা সবাই স্লাইড দেখতে পাচ্ছেন। তো সেখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ক্লিনিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো ক্লিনিক্যাল পোর্শনটাকে আমরা মেইনলি অস্কি বলছি, যেখানে আমাদের শর্ট কেস এক্সামিনেশনস থাকে। আর তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং। আম, আমাদের এখানে 5টা, দেখেন 5টা স্টেশন থাকবে, প্রত্যেকটা স্টেশনে কিন্তু 10 মার্ক ক্যারি করে, অ্যারাউন্ড 50 মার্কস ইন ইচ স্টেশন। আচ্ছা, তাহলে প্রত্যেকটা মার্কস 10 মার্ক, এবং প্রত্যেকটা 10 মিনিট, এক একটা স্টেশন 10 মিনিট, কিন্তু হিউজ টাইম। ঠিক আছে, আর আরেকটা পার্ট যেটা প্র্যাকটিক্যাল, এটাই হচ্ছে আমাদের অসপিসেশন। তো সেখানে হচ্ছে দেখেন আমাদের টোটাল 10টা স্টেশন থাকে। এই 10টা স্টেশনের মধ্যে প্রত্যেকটাতে 5 মার্কস ক্যারি করে, টোটাল 50 মার্কস। আর এই প্রত্যেকটা স্টেশনে আবার সময় হচ্ছে 5 মিনিট করে। তো আপনার 5 10 50 মিনিটের এই অসপি সেশন
আর 5-10-50 মিনিটের এই অস্কি সেশন টোটাল 100 মার্কস ক্যারি করে। এক্ষেত্রে যদি আপনি 60% মার্কস ক্যারি করে আনতে পারেন তাহলে আপনার টোটাল মিড টার্ম পরীক্ষাটা পাশ হবে। তো এক্ষেত্রে এখন জানার বিষয় কি কি যেগুলো আমরা একটু মানে কিছু ট্রিক্স আছে যেটার ক্ষেত্রে আপনাদের মানে কেমনে আগাবেন। তো প্রথমতই বুঝতেই পারতেছেন এই পুরা ঘটনাটা যে অ্যাপ্রোচ টু অসপি স্টেশন, এটা সম্ভব না যদি আমি আমার এসএ কিউ আর এসবিএ পাশ না করতে পারি। ঠিক আছে? তো এবং আমি বলবো যে আপনাদের যে অসপি পাশ করার ক্ষেত্রে বা অস্কি ভালো করার ক্ষেত্রে প্রথম এবং সর্বপ্রথম যে ট্রিক্স সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে মিড টার্ম পেডিয়াট্রিক্স বা মিড টার্ম পরীক্ষাটা আসলে খুব মানে এমন পরীক্ষা না যে এটা খুব সহজে পাশ হয়ে যায়। এটা অনেকের ধারণা থাকে, অনেকে খুব ওভার কনফিডেন্ট থাকে বা ভাবে, অনেকের ট্রেনিং ইনস্টিটিউট খুব ভালো, তখন তাদের মাথায় থাকে যে ট্রেনিং ইনস্টিটিউটটা তো আমার, আমি তো ট্রেনিং করছি, আমি তো রেগুলার কাজে আছি, আমি মনে হয় পারবো। হ্যাঁ, এখন এই যারা রেগুলার ট্রেনিং এ আছেন তাদেরও একরকম সুবিধা থাকে, অসুবিধাও থাকে। একইভাবে যারা রেগুলার ট্রেনিংটা বা খুব পেরিফেরিতে আছেন, ট্রেনিংটা ভালো হচ্ছে না হয়তো, বা সব ডিপার্টমেন্ট সেখানে হয়তো অ্যাভেলেবেল নেই, ব্রাঞ্চ ডিপার্টমেন্ট নাই থাকতে পারে। যেমন আমি কর্মরত আছি ডক্টর এমআর খান শিশু হাসপাতাল মিরপুর 2-এ। আমার এখানে কিন্তু পেডিয়াট্রিক্সের সবগুলো ব্রাঞ্চ নেই। হ্যাঁ, যেমন পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি বা পেডিয়াট্রিক আপনার গ্যাস্ট্রোএন্টারোলজি, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু এতটা আমাদের এখানে ধরেন এনরিচ না বা সেভাবে করে থাকে না, কিন্তু বাকি অনেক ডিপার্টমেন্টগুলো আবার খুব এনরিচড আছে। তো এই জন্য আপনাদের সেশন মানে যখন আপনারা প্রিপারেশনটা নেবেন, আপনাদের তখন কিন্তু ফুল জেনারেল পেডিয়াট্রিক্স যেটা কোর ট্রেনিং এর সেই প্রিপারেশন ওয়াইজই যেতে হবে। তো এই জন্য প্রথম আমার শর্তটা হচ্ছে যে যদি আমার পরীক্ষা ভালো করতে হয় আগে বুঝতে হবে যে আমাকে পরীক্ষার ফরম্যাট বুঝতে হবে, আমার কি কি টেকনিক বা ট্যাকটিক্স খাটিয়ে এই পরীক্ষাটা পাশ করতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে যেটা দেখেন যে সিঙ্গেল বেস্ট আনসার, এই যে এসবিএ আমি রিটেন দিয়ে শুরু করছি কারণ আমরা এই ধাপে যেতে পারবো না যদি আমরা এটা পাশ না করি। তো যদি আমরা এসবিএ বলি, এসবিএ এর জন্য আসলে খুব প্রিপারেশন নেয়ার মতন যদি বলি তাহলে জেনেসিসের এক্সাম মানে আপনার এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটাই সবচেয়ে বেস্ট। কারণ ওখানেই একমাত্র আপনি রেগুলার প্রত্যেকটা আম, আম, যে বিষয়গুলো ভাগ করে করে যে এক্সামগুলো নেওয়া হয়ে থাকে প্রত্যেকটা এক্সামে আলাদাভাবে আপনাদের এসবিএ থাকে। তো একটা ভালো প্র্যাকটিস হয়। মনে রাখবেন মিড টার্মের এসবিএ গুলো কিন্তু আপনাদের এফসিপিএস পার্ট 1-এর প্যাটার্নে আসবে না, এটা আরো ডিপের প্রশ্ন থাকবে। ঠিক আছে? এবং মোটামুটি এসবিএ কঠিনই হয়ে থাকে। এই জন্য এটা হচ্ছে আপনার মোটামুটি আমাদের ধরেই নিতে হবে যে এখানে আমরা খুব ভালো মার্কস সবসময় পাবো, এটা মানে আশা না রেখেই আগানো সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তাহলে আমার সেকেন্ড পার্ট অপশন কি আছে, আমার যদি এখানে পাশ করতে হয় এসএ কিউ। এসএ কিউর জন্য যে সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে একদম প্রথমেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। আমাদের এই যে এফসিপিএস মিড টার্মটি চালু হয়েছে হচ্ছে জুলাই 2021 সেশন থেকে। তাহলে দেখেন 2021-এর পর থেকে 22, 23, 24, 25 এখন 26 জানুয়ারি পর্যন্ত অনেকগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমাদেরকে সলভ করে ফেলতে হবে। এই কোয়েশ্চেন গুলোর কোনো কিছু বাদ রাখা যাবে না, কারণ কোয়েশ্চেন সলভ করলে আপনি প্যাটার্ন বুঝতে পারবেন, টপিকস বুঝতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেন টপিকস বুঝা। আমি সামনেই আপনাদের সাথে অস্পির টপিকস গুলো নিয়ে একটু আলোচনা করব, তখনই আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে প্রিভিয়াস কোয়েশ্চেন নেসেসারি এই রিটার্নের জন্য। আচ্ছা, যখন আপনি রিটেনের জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারবেন, সেটা আপনি নিজে যদি প্রিপারেশন নেন, অন্তত আমি বলবো এক্সাম ব্যাচে থাকার জন্য যে আপনার অন্তত এক্সাম ওরিয়েন্টেড পড়াটা আপনার হবে, তখন আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। তো এখানে এই যে ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশন আছে, তাহলে আমরা এবার যদি মনে করেন এবার এখানে পাশ করে আমরা সামনে আগাই, তাহলে আমরা দেখব যে কি কি আছে। আচ্ছা, আজকের ক্লাসের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এই অসপি সেশনটা, হ্যাঁ, যে কিভাবে অসপি হয় বা অসপির কয়টা স্টেশন থাকতে পারে বা কি কি স্টেশন থাকে। 10টা স্টেশন আমরা বলেছি। তো সেই অসপির 10টা স্টেশনের মধ্যে কি কি ভাগ থাকে দেখবেন এখানে আছে। সিনারিও থাকবে কিছু, হয়তো আপনার একদম এই সিনারিও গুলো একদম আপনি যেগুলো আপনার ওয়ার্ডে ফেস করেছেন এই ধরনের সিনারিও, এর বেশিও না এর কমও না। এবং বিশ্বাস করবেন না যে যাদের ট্রেনিং করেছেন আপনাদের সিনারিও কখনো এর বাইরে দিবে না। আপনার কমন টপিক থেকেই সবসময় একটা সিনারিও থাকে বা ডাটা থাকে, মানে আপনি ওয়ার্ডে ফেস করেছেন এমন পেশেন্টের একটা আপনার মানে আদলেই আপনার পরীক্ষাটা নেওয়া হয়। তাহলে দেখবেন এখানে প্রথমে সিনারিও থাকে, তারপর ডাটা, একটা প্রসিডিওর থাকতে পারে, ফটোগ্রাফ, ইনস্ট্রুমেন্টস, এক্সরে। এক্সরে আলাদাভাবে লিখেছি, আবার বাকি ইমেজিং গুলো আলাদাভাবে লিখেছি কারণ এক্সরে আপনাদের একটা থাকেই। আর ইসিজি থাকতে পারে, অথবা সিটি স্ক্যান, অথবা এমআরআই, অথবা হচ্ছে ইইজি।
এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লটিং অথবা অ্যানথ্রোপোমেট্রি। আর কাউন্সিলিং সেশন, এটাও হচ্ছে ইনফিনিটি স্টার। হ্যাঁ, কাউন্সেলিং সবসময় থাকবে, মানে থাকবে যে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে এই যে কাউন্সেলিং সেশনটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি স্টার। হ্যাঁ, এই কাউন্সেলিং সেশনটা হচ্ছে আপনাদের ইনফিনিটি স্টার এখানে ইয়েতে। তারপরে হচ্ছে আপনাদের যে পেডিগ্রি অথবা হচ্ছে আপনার ক্যারিওটাইপিং। তো এক্ষেত্রে দেখেন আপনাদের টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা স্টেশন, ব্যাপারটা কিন্তু এমন না যে এই 10টাই আসবে। হ্যাঁ, এখানের মধ্যে যেটা আপনাদের একেবারেই আপনার মানে ম্যান্ডেটরি আসবে সেটা হচ্ছে কাউন্সেলিং। মানে আপনার মাথায় থাকবে সব সময় কাউন্সেলিং থেকে একটা না একটা থাকবেই থাকবে। তাহলে কাউন্সেলিং দেখে যেতে হবে। আচ্ছা, পেডিগ্রি বা ক্যারিওটাইপিং এটা হচ্ছে প্লাস মাইনাস। ইদার পেডিগ্রি থাকে অথবা কোনো একটা ক্যারিওটাইপিং থাকে, মানে এটা প্লাস মাইনাস, এটা কোনো একটা সেশনে থাকে, কোনো সেশনে থাকে না। আচ্ছা, সিনারিও এবং ডাটা এটাও হচ্ছে কম্পালসারি, মানে প্রত্যেকবারই আপনি পাবেন, ইদার সিনারিও আকারে পাবেন অথবা ডাটা আকারে পাবেন। ঠিক আছে। কখনো এমনও হতে পারে যে সিনারিও বেশি দিয়েছে ডাটা কম দিয়েছে, কিন্তু থাকবেই। আচ্ছা, একটা প্রসিডিওর আর ইনস্ট্রুমেন্ট, এই প্রসিডিওর ইনস্ট্রুমেন্টের ব্যাপারটাও এরকম যে কখনো কখনো প্রসিডিওর থাকে, কখনো থাকে না। আর ইনস্ট্রুমেন্ট, তবে মিড টার্ম তো আপনার কোর ট্রেনিং এ আসলে আমরা কতটুকু প্রসিডিউর গুলোর সাথে আসলে ওরিয়েন্টেড সেটা দেখার জন্য স্যার ম্যাডামরা কিন্তু দিয়ে থাকেন প্রসিডিউরটা। ঠিক আছে। আর ইনস্ট্রুমেন্টও সাথে থাকে। আর হচ্ছে কি ফটোগ্রাফ, এদিকে এক্সরে, এক্সরেটাও আপনাদের সবসময় দেয়। ইসিজি অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই, মোটামুটি আমরা ইসিজিটাই সবচেয়ে বেশি আসতে দেখেছি, সিটি স্ক্যান এমআরআইটা এত বেশি কমনলি দেয় না, ইইজিটাও খুব কমনলি দেয় না। আর অ্যানথ্রোপোমেট্রিও প্লাস মাইনাস কখনো আসে কখনো আসে না। আবার এটাও মনে রাখবেন যে অ্যানথ্রোপোমেট্রি যদি ওসপিতে না আসে, অস্কিতে অবশ্যই দিবে। ঠিক আছে, মানে আপনার ক্লিনিক্যাল যে পার্টটা, যে শর্ট কেসের যে 4টা পার্ট, সেখানে কিন্তু অ্যানথ্রোপোমেট্রি এসে যাবে। তো কখনো মানে উলটপালট করে মোটামুটি এই হচ্ছে আমাদের 10টা স্টেশন। তো এই স্টেশনগুলোর ক্ষেত্রে আমি সামনে আগাবো যে আমাদের এইবারের সেশনে জানুয়ারি 2026-এ কি এসেছে। তার আগে আমি কিছু কথা বলতে চাই যে কেন আমরা অস্পিতে খারাপ করি। তো অস্পিতে খারাপ করার প্রথম কারণ হচ্ছে, একদম প্রথম যদি কারণটা বলি, সেটা হচ্ছে যে যদি আমার রিটার্নের প্রিপারেশনটা অ্যাডিকুয়েট না হয়ে থাকে। হ্যাঁ, আমার যদি রিটেনে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার কথা ছিল আমি ওগুলো করেছি। কিছু আমাদের অবশ্যই এক্সট্রা টপিক দুই একটা দেখতে হবে। আমরা যেমন কমনলি যদি বলি আমরা কোন বইটা ফলো করি, আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা ফলো করি, যেটা আমাদের সবার জন্যই একদম কমন। আমরা মানে ওটা পড়ে খুব অভ্যস্ত, আমাদের পড়তে ভালো লাগে বা সহজ লাগে। হ্যাঁ, তো ওইটা ছাড়াও আমাদের কিন্তু এম আর খান স্যারের বইয়ের যেহেতু এখন নতুন এডিশন চলছে 7th এডিশনে, কিছু চেঞ্জ কিন্তু এসেছে। হ্যাঁ, বিশেষ করে ওখানে অনেক ফটোগ্রাফ অ্যাড হয়েছে নতুন, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এবং প্রসিডিওর অ্যাড হয়েছে স্যারের বইয়ে। তো এরকম আপনাদের আপডেটেড যেহেতু হয়েছে, আমাদের কিছু জিনিস দেখতে হয় বা জানতে হবে। আর আপনার আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়েরও আপনারা যদি পিছনে যান দেখবেন স্যার অনেকগুলোই ইনস্ট্রুমেন্ট অ্যাড করেছেন, ইভেন প্রসিডিওর গুলোকেও একটু এনরিচ করেছেন, আর ওভারঅল পুরো বইয়ে তো অনেক কিছুই আছে। তাহলে আমরা ধরেন রিটেনের যখন প্রিপারেশনটা নিব, আমি যদি অ্যাডিকুয়েট প্রিপারেশন না নিয়ে থাকি, আমি কিন্তু তখন অস্পিতে গিয়ে কোনো না কোনোখানে আমি ধরা খাবই। সেটার উদাহরণও আমি যখন কোয়েশ্চেন ডিসকাশন করব তখন আপনাদেরকে দিয়ে দিব। তো এটা একটা কারণ যে অস্পিতে কেন খারাপ হয়। দ্বিতীয় কারণ, আহ, আসলে বিসিপিএস এ যখন আপনারা যাবেন পরীক্ষা দিতে তখন দেখবেন বিসিপিএস এ কিন্তু পরীক্ষাটা খুব সুন্দর একটা পরিবেশে হয়, খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আমি ফ্রেন্ডলি কথাটা এই জন্য বলছি যে স্যার ম্যাডামদের মধ্যে কোনো ধরনের মানে বকাঝকা করা বা আপনার চিল্লাচিল্লি কোনো কিছুই আপনারা পাবেন না, দেখবেন পরিবেশ খুবই ভালো, খুবই ঠান্ডা, এবং আপনার পরীক্ষা দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, এবং এটা অনেক লং টাইমের একটা পরীক্ষা, সকালবেলা আপনারা যাবেন, পরীক্ষা শেষ হতে হতে মোটামুটি বিকাল নাগাদও হয়ে যায়। হ্যাঁ, এবং এটাও মাথায় রাখবেন যে অস্পিতে বললাম 10টা স্টেশন এবং অস্কিতে 5টা। আপনাদের একটা গ্রুপে ভাগ করা হয়ে থাকে সাধারণত। ধরেন একদিনে হয়তো আপনার অ্যারাউন্ড 60 জনের ধরেন পরীক্ষা। যেমন আমরা আমাদের কথা যদি বলি, আমরা এটা 58 জন হচ্ছে রিটেনে কোয়ালিফাই করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম কিন্তু প্রায় 70-এর কাছাকাছি রিটেনে। কিন্তু 70 জনের মধ্যে রিটেনে কোয়ালিফাই করেছি মাত্র 58 জনের মতো। এই 58 জনকে নিয়েই কিন্তু অস্পি হয়েছিল একই দিনে। তো দেখা যায় বিসিপিএস এ হচ্ছে আপনার 3টা ফ্লোর কি 4টা ফ্লোর জুড়ে পরীক্ষা হয়েছিল। স্যার ম্যাডামরা মানে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু অস্পিটা হয়। হ্যাঁ, অস্পি বা অস্কি। এবং প্রত্যেকটা আপনার মানে স্টেশনে এই যে ফ্লোর বললাম, একটা ফ্লোরেও আবার দুই পাশে দুই ভাবে সাজানো থাকে, মানে আপনাদের স্টেশন ভাগ করা থাকে। আরো একটা জিনিস বলি, মনে করেন আমাদের একটা বেডরুমের সাইজের একটা রুমে একজন একটা সিঙ্গেল পার্সন অস্পি পরীক্ষা দিবে।
এই কথাটা বলার উদ্দেশ্য কি, আমরা তো ছোটবেলা থেকেই অসপি পরীক্ষা আসলে দিয়ে এসেছি। ধরেন প্রফেশনাল পরীক্ষায় অসপি পরীক্ষা দিয়েছি। তো হয় কি, যে আমি এখানে আছি, আমার হয়তো ফ্রেন্ড পাশেই আছে বা আরেকটু পাশেই আছে, হয়তো চিন্তা এসেই যায় আমাদের সবার মাথায় যে আচ্ছা একটা প্রশ্ন পাচ্ছি না, আমি হয়তো একটু জিজ্ঞেস করবো, একটু জানতে পারবো বা একটা হিন্টস পাবো, বা স্যার ম্যাডামরা যদি কোনো হিন্টস দেন। বাট ট্রাস্ট মি, ওখানে পরিবেশ খুবই ভালো, সবই ঠিক আছে, কিন্তু আপনার পরীক্ষা শুধুমাত্র আপনিই ওখানে দিবেন, ওখানে আপনাকে হেল্প করার কেউ থাকবে না। আপনি আপনার পরীক্ষা একাই দিবেন, এটা আপনাদের মাথায় নিয়ে ওখানে যেতে হবে। প্রথমত আপনাদেরকে যখন এরকম ভাগ করে দেওয়া হবে, ভাগ করার পরে পুরো একটা গ্রুপের মনে করেন অস্কি পরীক্ষা হবে, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই বলি। আমাদের অস্কি পরীক্ষা শুরু হয়েছিল, আমি ফার্স্ট ব্যাচেই ছিলাম, মানে আমাদের 3-4টা ব্যাচে ভাগ করা হয়েছিল, তার মধ্যে আমি প্রথম ব্যাচেই পড়েছি। তো প্রথম ব্যাচে আমরা যে কয়েকজন ছিলাম, আমরা অস্কি রুমে ঢুকি। তো আমাদের সাথে কিন্তু সাথে কিছু ছিলই না, মানে আমাদের ফোন টোন কিছুই না, শুধু আপনি আপনার ইনস্ট্রুমেন্টের ব্যাগটা ক্যারি করতে পারবেন, আর হায়েস্ট একটা কলম বা পেন্সিল, এই ইনস্ট্রুমেন্টের ব্যাগ আর জাস্ট কিছু জিনিস, এটা নিয়েই আপনি ঢুকতে পারবেন, এছাড়া কিছুই ঢুকতে পারবেন না। এই যে একবার ঢুকলেন আপনি, আপনার ধরেন অস্কি পরীক্ষাটা মানে ক্লিনিক্যাল শর্ট কেস পরীক্ষাটা শেষ হওয়ার পরে আপনাকে আরেকটা রুমে পাঠানো হবে, আপনাদের গ্রুপটাকে। ওই গ্রুপটা সহ আপনি ওখানে প্রায় অ্যারাউন্ড 2 ঘন্টা কিন্তু আপনার ওখানে বসে থাকতে হবে, আপনি কিন্তু বের হতে পারবেন না কোথাও, মানে আপনাকে ওই রুমেই থাকতে হবে। আপনি বেরো হতে পারবেন না, ধরেন আপনি ওয়াশরুম যাওয়া ছাড়া বা আপনাদের যে স্ন্যাক্স দেওয়া হয়ে থাকে, নাস্তা দেওয়া হয়ে থাকে, সেটা করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। মানে আমি বুঝাতে চাচ্ছি, ওখানে ফোন ক্যারি করার কোনো সুযোগ নাই, বই ক্যারি করার কোনো সুযোগ নেই। আপনার যা পড়া শেষ করার আপনার বাসায় পড়া শেষ করেই আপনার ডিরেক্টলি এক্সাম হলে যে ঢুকলেন, এই যে আপনি শর্ট কেস পরীক্ষাটা দিলেন, ক্লিনিক্যাল 5টা পরীক্ষা বা 5টা স্টেশনের পরীক্ষা শেষে আপনার প্রায় 2 ঘন্টা গ্যাপ থাকে, কিন্তু এই 2 ঘন্টা গ্যাপে পড়াশোনা করার সুযোগ নেই, একটা রুমে আপনি বন্দি থাকবেন। আচ্ছা, এরপরে যখন আপনাদের অস্পি পরীক্ষা শুরু হয়, হ্যাঁ, আপনি দেখবেন এত বিশাল বিশাল এক একটা রুম, প্রত্যেকটা রুমে মাত্র একজন করে ঢুকবে, বেল বাজবে, এবং প্রত্যেকটা রুমে আপনি যাবেন, আপনার রুমে হয়তো একটা কোয়েশ্চেন পেপার থাকে একটা টেবিলের উপরে, এবং বিসিপিএস আপনাকে কলম, পেন্সিল, রাবার, শার্পনার সবকিছু টেবিলে প্রোভাইড করে দেয়। মনে করেন আপনি যদি সাথে কিছু নাও নিয়ে যান, আপনি ওখানে সবই অ্যাভেলেবেল পাবেন। মানে ধরেন আপনি কলম হারাই ফেলছেন, নো প্রবলেম, প্রত্যেকটা স্টেশনে কলম অ্যাভেলেবেল। হ্যাঁ, তো দেখা যায় কি, ধরেন আপনার একটা ছবি থাকলো, একটা ল্যাপটপ থাকে, ল্যাপটপে হচ্ছে ছবিটা দেখায়, মানে ওখানে ছবি দেখানোর বা যে কোনো এক্স রে বা ছবি, এনি ইমেজিং, সেটা সিস্টেম সেটা। তো আপনার লেখা শেষ, আপনার একটা বাস্কেটে ফেলতে হয়, ওখানে একটা বাস্কেট থাকে। মানে আমাদের যদি এমনও ধারণা থাকে যে না, প্রিভিয়াস একজন পরীক্ষা দিয়ে গিয়েছে, একটু আগে মাত্র মানে স্টেশনে ছিল, আমি ওই কাগজে কিছু লেখা থাকতে পারে, আমাকে একটু হেল্প করতে পারে, নো চান্স। আপনি যে বাস্কেটে ড্রপ করলেন এবং বেল বাজার সাথে সাথে আপনি পরবর্তী রুমে চলে যাবেন, আমি পরবর্তী স্টেশন না বলে পরবর্তী রুমই বলাটা প্রেফার করবো, কারণ প্রত্যেকটা রুমেই এক একটা স্টেশন। তো আপনি যখন যাবেন, যিনি ওখানে দায়িত্ব বা কর্মরত, যিনি আমাদের স্যার বা ম্যাডামরা থাকবেন, তারা এসে সেই কাগজটা তুলে ফেলবেন, মানে উইদিন সেকেন্ডস। হ্যাঁ, কোনো সুযোগ নাই, ওই 5 মিনিট সম্পূর্ণরূপে আপনার নিজের মানে বদৌলতেই আপনাকে ওই কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে, কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ নাই, ওই সময়টা নষ্ট করারও কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো এই কারণে আমি বলবো এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার, কারণ কোনোভাবেই আপনাকে ওখানে কেউ হেল্প করতে পারবে না। এটা অস্পি পরীক্ষায় খারাপ করার আরেকটা কারণ, যে অনেকে ভাবে যে আমি যদি ওখানে কোনো হিন্টস পাই বা আমি যদি কারো হেল্প নিতে পারি, কোনো হেল্প পাবেন না, আপনাকে আপনার পড়াশোনার লেভেল দিয়ে ওখান থেকে পাশ করে আসতে হবে। আচ্ছা, আর অস্পিস শেষ হওয়ার পরে যখন আপনি ফ্রি, চলে যেতে পারবেন। তো আমাদের সময়েও একইভাবেই হয়েছে, যে প্রত্যেকটা স্টেশনে গিয়ে গিয়ে করেছি। আর তৃতীয় আরেকটা যেটা ভুল হয় সেটা হচ্ছে, যদি আমি ফুল কোয়েশ্চেনটা ঠিক মতো রিড আউট না করি। আমার অনেক সময় দেখা যাবে কি, আপনি গিয়ে দেখবেন একটা ছবি দেওয়া আছে, একটা ল্যাপটপে ওপেন করা আছে, আম, তার পাশে কাগজটা, মানে আপনার যে অসপি শিট, মানে আপনি যেখানে আনসার করবেন, আনসার স্ক্রিপ্টে কোয়েশ্চেন গুলো থাকে। তো আপনি প্রশ্নটা বা সিনারিওটা বা ডাটাটা পুরোপুরি আগে মাথা ঠান্ডা করে রিডিং করে নিতে হবে, একদম প্রত্যেকটা পয়েন্ট। ওখানে অনেক সময় স্টেম অনেক বড় থাকে, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস সহ থাকে, আমি সামনে বলবো আপনাদেরকে। তো তখন দেখবেন যে ওভাবে যদি আপনি পুরোটা রিড আউট না করেন, তখনও ভুল হয়। তো এরকম কিছু কারণ আছে। প্রত্যেকটা ধাপে ধাপে পাশ করার ক্ষেত্রে আপনার অবশ্যই রিটেন প্রিপারেশন 100% ভালো মতো নিতে হবে। যখন আপনি রিটেনটা খুব ভালো পারবেন, দেখবেন আপনার অস্পিটা আরেকটু সহজ হয়ে যাবে। তো আরেকটা জিনিস যে কারণে খারাপ হতে পারে, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমরা জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি এসবিএ, 3 তারিখে দিলাম এসএ কিউ পরীক্ষা। তো আমাদের ধারণা কি ছিল, যে এসএ কিউ পরীক্ষায় পাশের ভিত্তিতেই তো আমি মানে অসপি পরীক্ষাটা দিব। তো বিসিপিএস একটা টেন্টেটিভ ডেট আপনাকে দিয়ে দিবে সবসময়, একদম যখন আপনার মিড টার্মে রুটিন এসে যায় তখনই দিয়ে দিবে। তো আমাদের টেন্টেটিভ ডেটটা ছিল 13 জানুয়ারি।
তো আমরা সবাই জানি যে পরীক্ষা দিয়ে তো অনেকে হতাশ, মনে হয় না পাশ হবে, কারণ এবার প্রথমবারের মতো আমাদের রিটেন কোয়েশ্চেনের সেশনে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে একটা রিটেন প্রশ্ন এসেছে, খুব সম্ভবত গ্রুপ সিতে একটা প্রশ্ন ছিল বায়োস্ট্যাটিস্টিক্স থেকে। একটা 5 মার্কসের রিটেন প্রশ্ন দেখেন বায়োস্ট্যাটিস্টিক্স থেকে এসেছে। আর গ্রুপ ডিতে এথিক্স থেকে একটা প্রশ্ন এসেছে রিটেনে, 5 মার্কসের। তাহলে বুঝেন 10 মার্কস কিন্তু আমাদের নাই, আমরা যারা পরীক্ষা দিচ্ছি মনে করেন 10 মার্কস নাই, শেষ, এটা আমরা ধরেই নিছি, কারণ আমরা তো জানিই না, ওটা তো এমনিতে আমরা এক্সপেক্ট করিনি। আমরা এক্সপেক্ট করেছি হয়তো 5 মার্কস আনকমন আসতে পারে, কিন্তু 10 মার্কস আনকমন আসবে আমরা ভাবিনি। আচ্ছা, আর ওভারঅল গ্রুপ ডির যে প্রশ্নগুলো ছিল, তার মধ্যেও দুই একটা প্রশ্ন নিয়ে আবার কনফিউশন ছিল। মানে মনে করেন আমরা ধরে নিচ্ছি আরো 5 মার্কস নাই বা 10 মার্কস নাই, তাহলে বুঝেন আমার 60% হচ্ছে আমার পাস মার্ক। তো সেক্ষেত্রে আপনি যদি কমন প্রশ্নটাই, এই কমন টপিক থেকে প্রশ্ন যেগুলো আসে সেটাও যদি আপনি ভালো আনসার করতে না পারেন, রিটেনে কোয়ালিফাই করা কিন্তু টাফ। ঠিক আছে, যেমন আমি বললাম আমরা প্রায় 70 জনের মতো পরীক্ষা দিয়েছি, সেখান থেকে কোয়ালিফাই করেছি 58 জনের মতো। হ্যাঁ, তারপরে মানে এটা মাথায় রেখে আপনাদেরকে আর কি অস্পির প্রিপারেশন নিতে হবে। তো যেটা বলছিলাম, 3 তারিখে পরীক্ষা দেওয়ার পরে সবাই হতাশ যে আমরা হয়তো সামনের ধাপে আগাতেও পারবো না, আমরা হয়তো পাশও করবো না। তো আমরা বসে আছি, মানে অর্ধেকের বেশি মানুষ কিন্তু বসে আছে, অস্পি প্রিপারেশন নেওয়া শুরু করে নাই। এই যে দেখেন এখানে যে বললাম যে সিনারিও, ডাটা, প্রসিডিউর থেকে শুরু করে এই যে এতগুলা জিনিস আছে, হ্যাঁ, বইটা যখন খুলবো বা আমরা যেভাবে পড়েছি সেটা যখন ফলো করি, অস্পির ক্ষেত্রে খুব কমনলি আমরা গোপেন স্যারের বই ফলো করে থাকি, যেটা 3rd এডিশন এবার এসেছে, এই মাসেই কিন্তু এসেছে, এই মাসে বা গত মাসে এসেছে, জানুয়ারিতেই কিন্তু রিলিজ হয়েছে 3rd এডিশন অস্পি গোপেন কুন্ডু স্যারের বইটি। তো ওই বইটা কিন্তু দেখতে হয়, সবাই দেখে, মোটামুটি যে যে কোচিং এ পড়ুক না কেন সবাই ওই স্যারের ওই বইটা অবশ্যই ফলো করে। তো পড়তে গেলে বুঝবেন যে কি পরিমাণ টপিক। তখন আমরা কেউ পড়তে বসি নাই, আমাদের 3 তারিখে রিটার্ন শেষ, 13 তারিখে কিন্তু টেন্টেটিভ ডেট ফর মিড টার্ম অস্পি অ্যান্ড অস্কি। পরীক্ষার রেজাল্ট কবে দিয়েছে আমাদের? আমাদের পরীক্ষার রেজাল্ট দিল 10 তারিখ, খুব সম্ভবত শনিবার ছিল। ঠিক আছে, 10 তারিখে আমাদের রিটেনের রেজাল্ট দিল, মানে আমরা কোয়ালিফাই করছি নাকি করি নাই। ঠিক আছে, তাহলে বুঝেন এখন আপনি যদি অপেক্ষা করেন যে আমি 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, আমি রিটেন প্রিপারেশন শেষ করে আমি হতাশ, আমি আর মনে হয় এবার আমার হবে না, আমার মনে হয় 6 মাস পরেই পরীক্ষা দেওয়া লাগবে, তাহলে আমি এখন আর কোনো প্রিপারেশন নিব না, এটা ভেবে অনেকে বসেছিল। 10 তারিখে হয়তো মানে তার ধারণায় সে পাশ করে গেল, কিন্তু সে তো এতদিন পড়তে বসে নাই, তখন অস্কির প্রিপারেশন নিতে গিয়ে তো দেখা গেল যে আর শেষ করতে পারছে না। কারণ অস্পি তো মুখস্থের জিনিস, আর অস্কির যে ব্যাপারটা সেটা তো শর্ট কেস এক্সামিনেশন, আপনার ডেইলি প্র্যাকটিস করতে হবে এরকম একটা জিনিস, সেটাও কেউ প্র্যাকটিস করলেন না। বাস হিস্ট্রি টেকিং, 10 মার্কস হিস্ট্রি টেকিং, এটা কিন্তু হিউজ মার্কস অস্কিতে, প্রত্যেকটা স্টেশন 10 মিনিট সময়, মার্কস 10, একটা স্টেশনে 10, মানে অনেক কিছু। তাহলে দেখেন কোথায় পিটফল গুলা হয়, কোথায় আমরা আসলে ফেল করি। মানে শুধু পড়াশোনার জন্য না, আমাদের স্ট্র্যাটেজিক্যাল অনেক ব্যাপার থাকে। তাহলে এটা করা যাবে না। আপনি রিটেন প্রশ্ন যখন আপনি রিটেন পরীক্ষা যাই হোক, আপনি ধরে নিচ্ছেন আপনি ফেল করবেন, তারপরেও যেদিন রিটেন শেষ একটু একটু রেস্ট নিয়ে পরের দিনই আপনার অস্পি অস্কি প্রিপারেশন শুরু করে দিতে হবে। ঠিক আছে, রেজাল্ট যাই আসুক। ঠিক আছে, আমি জানি এটা বলা খুব সহজ, কারণ আমাদের নিজেদের ক্ষেত্রে এরকম হয়েছে, আমাদের পড়তে বসা হয়তো হচ্ছে না, তারপরও নিজেদের মন শক্ত করে নিজেদের আল্লাহর উপর ভরসা রেখে আমরা স্টার্ট করেছি। তো এভাবে স্টার্ট না করলে দেখেন বিপদে পড়বেন। অনেকেই কিন্তু বিপদে পড়েছে, আমাদের পরিচিত অনেকেই কিন্তু পাশ করতে পারেন নাই, শুধুমাত্র এই কারণে যে 10 তারিখে পড়তে বসেছে, রাত্রেবেলা রেজাল্ট দেয় 8:30টায়। হ্যাঁ, 8:30টায় রেজাল্ট দেওয়ার পর আপনার হাতে 11-12 2 দিন সময়, আপনি কি পড়বেন আর কি পড়বেন না বলেন? তাহলে এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। এই কারণে বললাম যে কিছু পিটফলস আছে। যাই হোক, তাহলে আমরা এবার আমাদের সামনে আগাই, যে মিড টার্ম জানুয়ারি 2026-এ আসলে কি কি প্রশ্ন এসেছে, আমরা জাস্ট প্রশ্নগুলো সম্পর্কে একদম ডিটেলস না, খুব সামান্য কিছু আলোচনা করব, যাতে আপনারা একটা ধারণা পান যে কিভাবে আসলে প্রশ্নগুলো আসে। আসি, এই যে দেখেন আমাদের স্টেশন 1 ছিল, আমি আসলে স্টেশনগুলো সাজিয়েছি যেভাবে আমি পরীক্ষায় প্রশ্নগুলো পেয়েছি সেভাবে। হ্যাঁ, মানে কিছুটা এদিক সেদিক আছে। তো আমাদের 10টা স্টেশন থাকে, তো প্রথম স্টেশনে আমি যখন প্রথম রুমে ঢুকি, ওই যেটা বললাম অসপি স্টেশন না, আমার এক একটা রুম মনে হয়েছে, প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে যেতে হয়, বিশাল এরিয়া জুড়ে অসপি হয়। তো ফার্স্ট স্টেশনে যাওয়ার পরে আমি এই ছবিটা পাই। আচ্ছা, এক্স্যাক্টলি এই ছবিটা ছিল না, আমি একটু বলি। এখানে যে বাচ্চা এই ছবিটা নেওয়া হয়েছে, এটা আমাদের আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের ছবি আছে। এবং এটাও আপনাদেরকে একটু বলে দেই, আপনারা চেষ্টা করবেন যখন পিক্টোগ্রাম বা ছবি দেখে দেখে প্রিপারেশন নেবেন, অবশ্যই আমাদের আবিদ স্যারের বইয়ের যত ছবিগুলো আছে ছবিগুলো দেখতে হবে। হ্যাঁ, অনেক সময় ছবি কমনলি চলে আসে, একই ছবি দিয়ে দেয়। আম, এই কারণে একটু ছবিগুলোর দিকে ফোকাস করবেন, ছবির নিচে কি লেখা আছে, স্যারের ফিগারের মানে রাইটিংটা কি আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই ছবিটা এক্সাক্ট না, কিন্তু এইরকমই একটা বড় বাচ্চা, এই যে দেখেন তার ক্লাবিং আছে,
এবং এখানে সেন্ট্রাল সায়ানোসিস দেখা যাচ্ছে। এখানে যদিও তার টাংটা বের করা, কিন্তু আমাদের পরীক্ষায় যে ছবিটা ছিল সেখানে হচ্ছে টাংটা প্রোট্রুডেড টাং দিয়ে দেওয়া হয়নি, আমরা লিপসটা সায়ানোস এরকম একটা বাচ্চা, সোজা কথা। মানে আপনি মোটামুটি এই সেন্ট্রাল সায়ানোসিস ক্লাবিং দেখে বুঝেই যাবেন যে এইটা একটা টফের বাচ্চা, সোজা কথা। তা আমাদের প্রশ্নটা কি ছিল, প্রথম কোয়েশ্চেনটা ছিল এরকম যে হোয়াট আর দ্য পসিবল ফাইন্ডিংস দ্যাট ইউ সি ইন দ্য পিকচার। সোজা কথা, ছবিতে আপনার কি কি পজিটিভ ফাইন্ডিংস আছে। আপনি টফের পজিটিভ ফাইন্ডিংস আপনার কাছে চাওয়া হয়নি, ছবির পজিটিভ ফাইন্ডিংস চাওয়া হয়েছে। তো আপনি সেটা লিখলেন। এটাতে মনে করেন আপনার অস্পিতে তো প্রত্যেকটা স্টেশনে হচ্ছে আপনার 10 মার্কস, হ্যাঁ। তো এটাতে মনে করেন 1 বা 1.5, এটা হচ্ছে স্যাররা নিজেদের মতন ডিস্ট্রিবিউশন করেন, এটা এক্স্যাক্টলি ফিক্স না। আমারও এক্স্যাক্টলি মনে নেই যে কত মার্কস ছিল, কিন্তু এই প্রশ্নটা ছিল। ওকে, সেকেন্ড প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তা আপনি ডায়াগনোসিসটা লিখলেন যেটা আপনার মনে হয়েছে। এরপর বলেছিল হোয়াট আর দ্য কম্পোনেন্টস কনসিস্টেন্ট উইথ ইউর ডায়াগনোসিস। তাহলে আরো শিওর হয়ে যাবেন। অনেক সময় দেখবেন আপনি ছবি দেখে যদি নাও বুঝতে পারেন, আপনি কিন্তু যদি প্রশ্নগুলো পড়েন তাহলে কিন্তু অনেক সময় ওই ছবির ডায়াগনোসিস কি হতে পারে সেটা বের করতে পারবেন। তাহলে হোয়াট আর দ্য কম্পোনেন্টস, টফের কম্পোনেন্ট আমরা জানি মেইন চারটা, তাহলে চারটা কম্পোনেন্ট লিখে দিবেন। এরপরে হচ্ছে ছিল যে ইমিডিয়েট ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট অফ দিস চাইল্ড, বা হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অপশনস। তো একবার একটা এসবিএ ছিল এরকম, এটা জুলাই 25-এর এসবিএ ছিল, যে একটা এরকম টফের সিনারিও দিয়ে একটা বাচ্চা, হোয়াট ইজ দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট, হ্যাঁ, একটা হাইপার সাইনোটিক স্পেল নিয়ে আসছে। ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কিন্তু নি চেস্ট পজিশন। তাহলে এটাই হচ্ছে এসবি এর যেমন আনসার। তো আমরাও ঠিক সেভাবে করে ট্রিটমেন্টটা শুরু করেছি, কারণ আপনার সময় 5 মিনিট, আপনি বেশি কিছু এখানে লিখতে হবে না, আপনার জাস্ট পয়েন্ট টাচ করতে হবে। তো আপনি ট্রিটমেন্টের আন্ডারে ধরেন প্রথমে লিখলেন যে আপনি কাউন্সেলিং লিখতে পারেন, যে আমি ডিজিজটা সম্পর্কে জানালাম, দেন আমি হচ্ছে নিচে পজিশনে যাবে বাচ্চা, তারপরে আদার যেসব ট্রিটমেন্টস গুলো আছে প্রত্যেকটা পয়েন্ট আকারে আপনি বলে যাবেন বা লিখে যাবেন ওখানে, যতক্ষণ আপনার হাতে সময় আছে। আপনার ব্যাপারটা এমন না যে একদম পয়েন্ট টু দা প্রত্যেকটা ডোজ লিখে আসতে হবে, ব্যাপারটা এমন না। আপনি অন্তত ওষুধের নামগুলো যদি লিখে আসতে পারেন, মোর দেন ইনাফ। ইভেন আপনি পয়েন্টটা লিখে আসলে আপনাকে মার্কস দিবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ টফ, যদি আমরা ট্রিটমেন্ট না করি বা কি কি হতে পারে। তো এখানে কমপ্লিকেশনস এক্স্যাক্টলি যদিও আমি লিখেছি, ওখানে হয়তো আপনার 3টা বা 4টা কমপ্লিকেশনস চেয়েছে। একইভাবে ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমি বলতে পারে যে ইমিডিয়েট 3টা ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানে প্রশ্নের ধারাটা এরকম থাকে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম স্টেশন। যেটা সেকেন্ড স্টেশন সেটা ছিল এই ছবিটা। হ্যাঁ, এটাও একটা পিকচার ছিল। তো পিকচারটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে বাইটট স্পট বা বিটট স্পট। কিসের জন্য হয়ে থাকে? সাধারণত ভাইটামিন এ ডেফিসিয়েন্সির ক্ষেত্রে বাচ্চাদের, হ্যাঁ, একটা আই সাইন, খুব ইম্পর্টেন্ট একটা আই সাইন। আচ্ছা, তো এই পিকচার থেকে আমাদের প্রথম কথাটাই ছিল যে প্রথম এই যে ফাইন্ডিং কি, বা এই ছবিটাতে যে দেখা যাচ্ছে সেটাকে কি বলা হয়ে থাকে। তো বিশ্বাস করবেন না আপনারা হয়তো, বাট আমরা অনেকেই এটাতেও আটকিয়েছি। মানে আমাদের হঠাৎ করে হয়তো পরীক্ষা থট ব্লক হওয়া বা মনে পড়তেছে না, এরকম ভুল হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা কি এটাই চাচ্ছি নাকি অন্য কিছু, এরকম জিনিসে কনফিউশন হয়ে গেছে। তো প্রথম কোয়েশ্চেনটা এটা ছিল যে হোয়াট ইজ দ্য ফাইন্ডিং ইন দ্য পিকচার। তারপর হচ্ছে হোয়াট আর দ্য স্টেজেস অফ দ্য ডেফিসিয়েন্সি, বা হোয়াট আর দ্য স্টেজেস অফ, ছিল হচ্ছে যে আপনার অফ দিস কন্ডিশন। কারণ ওখানে তো ভাইটামিন এ ডেফিসিয়েন্সি ডিরেক্টলি লেখা থাকবে না। তো আমরা যখন বুঝতেই পারতেছেন এটা বিটল স্পট এবং ভাইটামিন এ ডেফিসিয়েন্সি, তাহলে বুঝতেই পারতেছেন যে আপনাদের যে 7, 8, 9টা স্টেজ আছে, একেবারে একদম প্রত্যেকটা স্টেজ ভাগ করে লিখতে হবে। এখন দেখেন, এই যে স্টেজ ভাগ করে লেখার ব্যাপারটা, এটা কিন্তু আপনার হয়তো অস্পির প্রিপারেশন নিতে গিয়ে আপনি হয়তো চিন্তা করেন নাই যে এই ছবিটা দিবে, কিন্তু আপনি হয়তো রিটেনের সময় ঠিকই প্রিপারেশন নিয়েছিলেন, ওইটার থেকেই মনে করে কিন্তু আপনাকে এটা লিখে দিতে হবে। হ্যাঁ, তো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে, এবং এটা মনে করা লেখা মানে বুঝতেই পারতেছেন যে সময়ের ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ দিস কন্ডিশন, ভাইটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, আমি কি ট্রিটমেন্ট দিব, আর যদি ট্রিটমেন্ট না দিই কমপ্লিকেশনস কি কি হতে পারে, এই হচ্ছে প্রশ্ন ছিল। ঠিক আছে। তো তাহলে দেখেন, মানে মোটামুটি টপিকটা হয়তো কমন, কিন্তু আপনি হয়তো রিটেনে প্রিপারেশন নিয়েছেন, হয়তো আপনার মানে অস্পির সময় হয়তো মাথায় ছিল না, এখান থেকে এরকম প্রশ্ন চলে আসতে পারে। ওকে, তারপরে থার্ড স্টেশন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট আপনাদেরকে মাস্ট দিবে, সাধারণত ইনস্ট্রুমেন্টের প্রসিডিওর, তারপরে এই যে পিক্টোগ্রাম দিবেই এরকম। তো আমাদের ইনস্ট্রুমেন্টটা ছিল ট্রু কাট বায়োপসি নিডল। আপনি যদি ইনস্ট্রুমেন্ট চিনতে পারেন তাহলে আসলে প্রশ্ন একেবারে নর্মাল কমন কোয়েশ্চেন। আমরা তো মোটামুটি সবাই যেটা বললাম গোপেন কুন্ডু স্যারের বইটা ফলো করেছিলাম। তো আমরা সেই কোয়েশ্চেন মানে ওখানে যে ছিল তাই আসছে প্রশ্ন, খুব একটা বাইরের থেকে আসেনি। তারপরেও আমরা অনেকে অনেক কিছু ভুলে গিয়েছিলাম। যেমন এখানে বলেছিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট আর দ্য পার্টস, যে একটা ট্রোকার থাকবে উইথ ক্যানোলা, তারপর গার্ড থাকবে, এটা লেখার পরে ছিল হোয়াট দ্য 3 ইন্ডিকেশনস অফ দ্য বা 3 ইউজেস অফ দিস নিডল। তো আমরা সবাই লিভার বায়োপসি
কিডনি বায়োপসি লেখার পরে এরপরে কিন্তু আর আমাদের কারো মনে পড়তেছে না। আর দেখবেন আপনারা অনেক পড়ে যাবেন ওখানে, কিন্তু 5 মিনিটে যখন লিখতে যায় মনে করে তখন কিন্তু সময় চলে যায়, কোথা থেকে চলে যায় বোঝা যায় না। ঠিক আছে? তো এই জন্য অস্পির প্রিপারেশন শুরু করতে হবে এখন থেকেই। মানে আমি যখন রিটার্ন পড়তেছি আমি তখনই প্রত্যেকদিন ধরেন গোপেন কুন্ডু স্যারের বইয়ের থেকে বা আবিদ হোসেন মোল্লা স্যারের বই কিংবা এম আর খান স্যারের বইয়ের যে আপনার পিছনের দিকে পোর্শনটা আছে, বা যদি আপনি জেনেসিসের সাথে যুক্ত হন, জেনেসিসের যে লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ আছে সেই দুটো ব্যাচেই কিন্তু অস্পির আলাদা ক্লাস হয়ে থাকে, 4টা থেকে 6টা ক্লাস থাকে অস্পির একদম। এবং প্রত্যেকটা এক্সাম ব্যাচের ক্ষেত্রে আমি বলবো যে ক্লাস তো নেই, কিন্তু প্রত্যেকটা এক্সামের টপিক ওয়াইজ কিছু আপনার অস্পি স্টেশন থাকে, মানে আপনার অস্পি কোয়েশ্চেন আনসার থাকে। তো আপনার একটা কিন্তু ধারণা হবে। তো আমি তারপরে বলবো লং ব্যাচ বা রেগুলার ব্যাচে থাকলে আপনার হয়তো জিনিসটা আর গুছানো মানে গুছানো নিয়ে কোনো টেনশন নেই। আর যদি আপনি নিজের থেকে পড়েন তাহলে অবশ্যই আপনার গোপেন কুন্ডু স্যারের বই, আবিদ স্যারের বই এবং এম আর খান স্যারের বই পড়তে হবে। মানে ওখানে যে আপনার প্রসিডিওর বা ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো দেখতে হবে। হ্যাঁ, বইয়ের ভিতরে ছবিগুলো দেখতে হবে। তাহলে ইন্ডিকেশন লিখতে গিয়ে আমরা হচ্ছে ধরা খাইছি, আমরা হচ্ছে সবাই মানে মোটামুটি বের হওয়ার পর যখন ডিসকাস করতেছি লিভার বায়োপসি, কিডনি বায়োপসি লিখতে পারছি, কিন্তু আর কোনোটা মাথায় আসতেছে না, কিন্তু চাইছে আমার কাছে 3টা ইন্ডিকেশন। আচ্ছা, পরে অনেকে হয়তো লিম্ফ নোড বায়োপসি এভাবে দিয়েছে। কন্ট্রা ইন্ডিকেশনস কি কি আছে, কমপ্লিকেশনস কি কি আছে, একদম নর্মাল যে 3টা বা 4টা কন্ট্রা ইন্ডিকেশন বা 2টা কন্ট্রা ইন্ডিকেশন 3টা কমপ্লিকেশনস এভাবে। আচ্ছা, এই যে তারপরে স্টেশনে যেটা ছিল, এই এক্সট্রার একটা ছবি দেয়া ছিল। হ্যাঁ, আর সাথে সাথে আমরা ওখানে গেলাম যখন প্রশ্নটা, এই স্টেশনে যেটা হয়েছে আমাদের যারা পরীক্ষার্থী ছিলাম ম্যাক্সিমাম মানুষ আমরা এক্সট্রেটা দেখেই আসলে আমরা এক্সট্রের দিকে এত ফোকাসড হয়ে গেছি যে প্রশ্নটা ভালো করে পড়ি নাই। প্রশ্নের মধ্যে একটা বাচ্চার, একটা টডলার সোজা কথা, যে অ্যাক্সিডেন্টাল ইনজেকশন হয়েছে একটা ইয়েতে কেরোসিন, এবং তারপরে সে এই এই ফিচারগুলো নিয়ে আমাদের কাছে আসছে। এভাবেই প্রশ্ন সিনারিওটা ছিল এক্স্যাক্টলি। সিনারিওটা মনে নেই কিন্তু এরকমই ছিল, মানে কেরোসিন পয়জনিং যে হয়েছে সেটা উল্লেখ করা ছিল। তারপরেও যেটা হয়েছে, অনেকেই বুঝতে পারে নাই এই এক্সরেটা দেখে বা ওই প্রশ্নটা ভালো মতো পড়ে নাই। হ্যাঁ, কারণ স্যাররাও ট্রিকি ছিল যে আপনার শেষের দিকে লিখেছে যে দ্য পেশেন্ট ওয়াজ ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ কেরোসিন পয়জনিং বা কেমিক্যাল নিউমোনাইটিস। তো সবাই যখন প্রথম প্রশ্নটা ফেস করলো যে হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইন দ্য এক্সরে, তখন হচ্ছে আপনি যখন চিন্তা করবেন এটা কেরোসিন পয়জনিং আপনার কিন্তু মাথায় অলরেডি সেটা চলে আসবে, মানে আমার ফাইন্ডিংস কি কি আছে। কিন্তু যখন আমি প্রশ্নটা ভালো করে পড়ি নাই তখন কিন্তু আমার ভুল হবে, কারণ তখন আমার এটা দেখে সবার আগে মনে হবে কি এই এক্সরেটা আমি নিয়েছি এক্স্যাক্টলি না হলেও এটার কাছাকাছি যেটা আমাদেরকে পরীক্ষায় দিয়েছিল। প্রথমে কিন্তু কার্ডিওমেগালি এই কথাটা মাথায় আসে, ঠিক আছে? এরপরে আমরা হয়তো একটা প্যাচি অপাসিটি বলতে পারি, কারণ তখন আমরা কিন্তু কেরোসিন পয়জনিং কথাটা পড়ি নাই। আর যদি আমি কেরোসিন পয়জনিং পড়ে থাকি আমরা জানি এখানে কি হবে। প্রথম দিকে আপনার মানে ফাইন্ডিংস গুলো বেশি খারাপ থাকে। দেখা যায় যে বাইবেজাল আপনার ইনফিল্ট্রেশনস থাকে, তারপর হচ্ছে বায়োল্যাটারাল প্যাচিওপাসিটিস থাকে। হ্যাঁ, আর হচ্ছে কার্ডিওমেগালি থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু আমাদের যে এক্সরেটা ছিল আপনাকে সেটার ভিত্তিতে পজিটিভ ফাইন্ডিং দিতে হবে। আপনি বইয়ে যেটাই পড়েছেন কিন্তু আপনাকে যেটা প্রোভাইড করেছে এক্সরে ওখানে ছবিতে আপনার সেটার বেসিসে পজিটিভ ফাইন্ডিংস দিতে হবে। তো আমরা তখন কার্ডিওমেগালি দিয়েছিলাম। আচ্ছা, সাথে হচ্ছে আপনার যে এই যে প্যাচি অপাসিটি সেটার কথা বলা ছিল। আচ্ছা, তো এরকম পজিটিভ ফাইন্ডিংস বা কি কি পাচ্ছি। তারপরে সেকেন্ড পোর্শনটা ছিল হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস বিহাইন্ড দিস মানে কন্ডিশন। তার মানে কেমিক্যাল নিউমোনাইটিস কিভাবে হয় কেরোসিন পয়জনিং দ্বারা, আপনি 2 থেকে 3 লাইনের একটা মানে কন্ডিশন লিখে দিতে হবে। এরপরে ছিল হোয়াট উইল বি ইয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে কমপ্লিকেশনস যদি আমি না করে থাকি বা ম্যানেজ ঠিক মতো না করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বের হওয়ার পর দেখলাম যে প্রায় মনে করেন আমাদের হলে আমরা পরীক্ষা দেওয়ার জন্য যে গ্রুপটা ছিলাম 10 থেকে 15 জনের মধ্যে প্রায় আপনার 5-6 জনই এটা খেয়াল করে নাই যে এটা কেরোসিন পয়জনিং এ ছিল। তাহলে তখন কি হয়েছে, সে পজিটিভ ফাইন্ডিংস লিখার পরে এই প্যাথোজেনেসিস পোর্শনে যায় কিন্তু চিন্তা করতেছি সেখানে কি প্যাথোজেনেসিস হবে, কার্ডিওমেগালির তাহলে কি হার্ট ফেলিয়ার হয়ে গেছে, হার্ট ফেলিয়ারের জন্য আমি ওখানে ম্যানেজ করব নাকি কম। তাহলে দেখেন পুরো প্রশ্নটা ভুল আনসার হয়ে যাবে। একটা প্রশ্ন খালি ঠিকমতো রিডিং না পড়ার কারণে কি কি ভুল হতে পারে আমি সেটাই জাস্ট বললাম। আর আরো একটা জিনিস, আপনি যখন অস্পির প্রিপারেশন নিচ্ছেন আপনি কিন্তু কেরোসিন পয়জনিং এর এই এক্সরে হঠাৎ করে দেখার কথা না। ইভেন আপনি যদি গোপেন কুন্ডু স্যারের বই দেখেন আপনি কিন্তু ওখানে মানে স্যারের বই কিন্তু কেরোসিন পয়জনিং বা কেমিক্যাল নিউমোনাইটিস নিয়ে কিন্তু কোনো মানে এক্সরে ছবি ওখানে নাই। ঠিক আছে? আপনার এই পড়াটা পড়া হয়েছে কখন? নিশ্চয়ই রিটেনের সময়, সেখান থেকে কিন্তু আপনাকে তাহলে আনসার করতে হয়েছে। ঠিক আছে, এর আগে কিন্তু আপনি জানতেন না যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তার মানে রিটেনের প্রিপারেশনটা কতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আরো কিছু জিনিস বলবো আপনাদেরকে জাস্ট আমার স্টেশন গুলো শেষ হলে, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের সাথে এটা কতটুকু আপনার রিলেটেড। আচ্ছা, স্টেশন 5 ছিল হচ্ছে ক্যারিওটাইপিং, ঠিক এরকমই একটা ছবি ছিল।
ছবিটাতে দেখতেই পাচ্ছি আমরা যে এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমের জায়গাটা অ্যাবসেন্ট আছে এখানে। তাহলে বুঝাই যাচ্ছে যে এটা কি একটা 45 X নট, তার 22 × 44টা আছে আর 45-এর এক্স অ্যান্ড নট। তাহলে কি এই কন্ডিশনটা কি টার্নার সিনড্রোম। তো আমাদের প্রথম প্রশ্নটাই ছিল মেনশন দ্য ক্যারিওটাইপ, মানে ক্যারিওটাইপটা লিখতে বলেছে আগে। হ্যাঁ, তাহলে এটা ছিল প্রথম। তারপরে বলছে যে নেম টু কনজেনিটাল হার্ট ডিফেক্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য কন্ডিশন। তাহলে টার্নার সিনড্রোমের সাথে আপনি কোয়ার্টেশন অফ এয়ারটা দিলেন, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ দিলেন মনে করেন। তারপর হচ্ছে নিওনেটাল এজে 3টে ম্যানিফেস্টেশন লিখতে বলেছিল। আমার যতটুকু মনে আছে পরিষ্কার, নিওনেটাল এজে আমরা পেডাল ইডিমা, আপনার হ্যান্ডস অ্যান্ড ফিট ইডিমা এরকম, তার সাথে আপনি শর্ট ওয়েভ নেক লিখতে পারেন, এরকম আর কি। তো মানে আপনার মোটামুটি 3টে ম্যানিফেস্টেশন দিতে চেয়েছে, এবং হচ্ছে 2টা ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিং। তাহলে আমরা সাধারণত ইয়ে করে দেখতে পারি যে বাক্কাল স্মিয়ার নিয়ে ক্যারিওটাইপিং করতে পারি। আরেকটা হচ্ছে আমরা হয়তো হরমোনাল টেস্ট গুলো করে দেখতে পারি, হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে। মানে আপনার মোটামুটি 2টা ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস। আর ম্যানেজমেন্ট কি করতে পারি, ধরেন এদের এই বাচ্চাদের ক্ষেত্রে আমার হরমোন রিপ্লেসমেন্ট দিতে হবে, তাদেরকে আমার গ্রোথ হরমোন দিতে হবে, থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিতে হবে, এই কাউন্সিলিং করতে হবে। মানে আপনি জাস্ট পয়েন্ট গুলো লিখতে পারলে মোটামুটি আপনি নাম্বার পাবেন। ওকে, তারপর দেখেন স্টেশন 6, 6 নম্বর স্টেশন যেটা আছে, সেখানে হচ্ছে একটা সিনারিও ছিল। সিনারিওটা কিসের ছিল, যে একদম একদম টিপিক্যাল সিনারিও, যে একটা মানে বাচ্চার আপনার ব্লাড মিক্সড স্টুল পাস করেছে, তারপরে হচ্ছে ওর প্রায় 24 ঘন্টা ধরে অ্যানিউরিয়া। এই বাচ্চাটাকে এই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাচ্চাটাকে দেখে অন এক্সামিনেশন পেলোর, তারপরে হচ্ছে আপনার পেটিচিয়াল স্পট আছে। এবং আমি ল্যাব ইনভেস্টিগেশনস করে হিমোগ্লোবিন পাচ্ছি অ্যারাউন্ড হচ্ছে 6, ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 50,000, প্ল্যাটিলেট কাউন্ট হচ্ছে অ্যারাউন্ড আপনার খুব সম্ভবত যতটুকু আমার মনে আছে 60,000 বা এরকম ছিল। তার সাথে সিরাম ক্রিয়েটিনিন করে পেয়েছে 4.5 mg/dl। আর আপনার সিরাম ইলেকট্রোলাইট করার পরে ওখানে হাইপোনাট্রেমিয়া ছিল, হাইপার ক্যালেমিয়া ছিল, হাইপোক্লোরেমিয়া ছিল। তাহলে একদম ক্লাসিক্যাল একদম হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমের একটা ফাইন্ডিং। তাহলে প্রথমেই বলেছে যে 4 abnormalities বা 3 abnormalities মেনশনড ইন দ্য সিনারিও বা ডাটা। তাহলে এটা ডাটাও বলতে পারেন, সিনারিও বলতে পারেন। তাই আমি তো বলেই দিলাম অ্যাবনর্মালিটি গুলো। ধরেন ওখানে ওর অ্যানিমিয়া ছিল, লিউকোসাইটোসিস ছিল, সাথে থ্রম্বোসাইটোপেনিয়া। আর এই পাশে হচ্ছে আপনার ইলেকট্রোলাইটের মধ্যে হাইপারক্যালেমিয়া, আর সিরাম ক্রিয়েটিনিন ইনক্রিজ থাকবে। ও, ওখানে আমাদের পিবিএফটাও মেনশন করা ছিল, ওই যে বার সেল হেলমেট সেল, সেটা স্পেসিফিক ভাবে মেনশন করা ছিল। তাহলে তার ভিত্তিতেই আপনি সেকেন্ড প্রশ্নটা আনসার করতে পারবেন যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এবার আসি থার্ড, যে নেম দ্য অর্গানিজম বিহাইন্ড দিস কন্ডিশন। তাহলে এই সিনারিওটাতেও অনেকের যেটা হয়েছে, হঠাৎ করে সিনারিওটা পড়ে বুঝতে পারে নাই। প্রথমে আসলে পরীক্ষায় এত কিছু আমরা পড়ে যাই যে একটু এরকম সমস্যা হতে পারে, যে মনে পড়ছে না, হয়তো খুব কমন একটা জিনিস, এটা তো জানি কিন্তু ভুল হচ্ছে। তখন আপনার যেটা কাজ করবেন, আপনার তখন টেনশন না করে, পাজল না হয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়বে। যেমন দেখেন এই যে থার্ড প্রশ্নটা যখন আমরা দেখলাম যে নেম দ্য অর্গানিজম, তখন কিন্তু আমরা শিওর হয়ে গেছি তাহলে এটা হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। তাহলে কি হবে, যে ইকোলাইয়ের যে 00157, হ্যাঁ 87, এটা দিতে হবে, অথবা শিগেলা ডিসেন্ট্রি, যেটাই আপনি লেখেন। আমরা দুইটাই লিখেছিলাম অর্গানিজম, আমাদের ওখানে স্পেসিফিক ভাবে চায় নাই যে এটাই লিখতে হবে এরকম। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট প্ল্যান ফর দিস চাইল্ড, যে আমি আগে স্টেবিলাইজেশন করলাম, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়েছি, প্রয়োজনে যেহেতু ওর ক্রিয়েটিনিন বলে দিয়েছে ওখানে 4.5, তার মানে ডায়ালিসিস লাগতে পারে, ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া। মানে ওভারঅল আপনি জাস্ট প্রত্যেকটা পয়েন্ট টাচ করে আসলেই হবে। ঠিক আছে, আচ্ছা। আহ তারপরে দেখেন যে 7 নম্বর স্টেশন, সেটা হচ্ছে ছিল কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, বা আরেকটু বেটার হলে বলবো যে অ্যাডিসোনিয়ান বা অ্যাডিসন্স ক্রাইসিস নিয়ে এসেছে। মানে হচ্ছে আপনার সিনারিওটা ছিল একটা 15 দিনের বাচ্চা, 15 দিন বা 1 মাস, বাট আমার মনে হচ্ছে নিওনেটের একটা আর কি, একটা বাচ্চা ওই যে ভমিটিং, তারপরে হচ্ছে আপনার মানে সল্ট লুজিং অ্যাড্রিনাল যে ক্রাইসিসটা, সেটার ক্রাইটেরিয়া গুলো যা যা ছিল সেটা নিয়ে আসছে একেবারে। একদম টিপিক্যাল সিনারিও ছিল। তার সাথে হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট করলাম, ওই একইভাবে সবকিছু কমে গেছে। তো এরকম সিনারিওতে হোয়াট আর দ্য পসিবল ফাইন্ডিংস, সিনারিও দেওয়ার পরে যে কি কি ফাইন্ডিংস আমরা পেয়েছি, অ্যাম্বিগুয়াস জেনিটালিয়ার কথাও মেনশন করা ছিল সেখানে প্রশ্নে অলরেডি। আচ্ছা, তাহলে ফাইন্ডিংস কি কি বুঝতেই পারতেছেন, ওখানে যা যা পজিটিভ ফাইন্ডিংস পেয়েছেন আপনি সেটা লিখবেন। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আপনার ডায়াগনোসিস, যে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া উইথ এডিসন্স ক্রাইসিস, বা এডিসন্স ক্রাইসিস মোস্ট প্রবাবলি ডিউ টু কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। তারপরে প্রশ্নটা ছিল যে হুইচ এনজাইম ডিফেক্ট ইজ কমনলি সিন। তাহলে আমরা জানি যে 21 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম আছে, হ্যাঁ এটা কমনলি পাওয়া যায়, সেটা 1 মার্কসেরই ছিল, যেটা কমন প্রশ্ন চেয়েছে সেটাই আনসার করলেন। এরপরে ছিল কি কি ইনভেস্টিগেশন আমি করব এবং কনফার্ম হতে পারবো। তাহলে অবশ্যই আপনার 17 হাইড্রোক্সি প্রজেস্টেরনের কথা মেনশন করতে হবে। আমার যতটুকু মনে পড়ে ওখানে প্রায় 2 থেকে 3টে ইনভেস্টিগেশন চেয়েছে। তা আপনারা যখন অস্পি প্রিপারেশন নেবেন এরকম 3 থেকে 4টা মনে রাখার চেষ্টা করবেন, সব না মনে রাখতে পারলে, এবং মানে ইম্পর্টেন্ট গুলা। তাহলে আপনি সিরাম কর্টিসন দিলেন, এসিটিএইচ এর লেভেলটা দেখলেন,
এটার সাথে ইনভেস্টিগেশন। আর হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট। ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে আগে আমার ওর যেহেতু ও সল্ট লুজিং মানে অ্যাড্রেনাল হাইপারপ্লেশিয়া নিয়ে এসেছে, তার মানে হচ্ছে আপনার ওর যে ক্রাইসিস, মানে ওকে আগে আমার স্টেবল করতে হবে। তাহলে আপনি আগে ধরেন এবিসিডি ম্যানেজমেন্ট ওয়াইজ গেলেন, আপনি আইভিস, নর্মাল স্যালাইন, তার সাথে প্রয়োজনে 10% ডেক্সট্রোজ, ও হাইপোগ্লাইসেমিয়ার কথাটাও মেনশন করেছিল প্রশ্নে। তারপরে ম্যানেজমেন্টালে হাইপোগ্লাইসেমিয়াকে ম্যানেজ করব। তারপরে হচ্ছে আমার ফ্লুড্রোকর্টিসন, হাইড্রোকর্টিসন দিব, মানে জাস্ট পয়েন্ট গুলা টাচ করে আসবে পরীক্ষায়। ওকে। স্টেশন 8, এটাও আরেকটা সিনারিও বা ডাটা যেটাই বলেন, এবং এটা আমাদের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল খুব সম্ভবত, মানে আমাদের সেশনে সবচেয়ে কঠিন প্রশ্ন এই প্রশ্নটাই ছিল। এই যে একটা ড্রাগ পয়জনিং এর একটা হিস্ট্রি নিয়ে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যে একটা বাচ্চা আপনার বাসায় তার বাবার এক ওষুধের পাতার থেকে 4টা বা 5টা ট্যাবলেট খেয়ে ফেলেছে, এরকম ছিল কথাটা। হ্যাঁ, যে তার বাচ্চা বাবার ওষুধের বাক্স থেকে নিয়ে 4টা বা 5টা ট্যাবলেট খেয়ে ফেলেছে। প্রথম দিকে তার শুধুমাত্র আপনার একটু হাইপার ভেন্টিলেশন হচ্ছে, এরকম প্রচুর সোয়েটিং হচ্ছে। আর তার পরবর্তীতে বাচ্চাটার সাথে ভমিটিং, নশিয়া, অ্যাবডোমিনাল পেইন শুরু হয়ে গেছে এবং অ্যানিউরিয়া হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর এই অবস্থায় তাকে হাসপাতালে আনা হলো। হাসপাতালে আনার পর তার যে সিরাম ইলেকট্রোলাইট লেভেল করা হয়েছে, ইলেকট্রোলাইটে দেখা যাচ্ছে আপনার হচ্ছে হাইপার ক্যালেমিয়া আছে, হাইপার না সরি হাইপোক্যালেমিয়া আছে। সোডিয়াম লেভেলটা, সোডিয়াম লেভেলও কম। আর তার সাথে হাইপোগ্লাইসেমিয়া আছে। এবিজির একটা অ্যানালাইসিস ছিল, হ্যাঁ, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের একটা ফিগার ছিল। তার সাথে এখন বাচ্চাটার ডিহাইড্রেশনও আছে। হ্যাঁ, এই অবস্থায় প্রথম প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ দ্য মেটাবলিক্যাল অ্যাবনর্মালিটি, মানে আপনার কাছে কোন মেটাবলিক অ্যাবনর্মালিটি মনে হচ্ছে। তো আসলে আমরা তো প্রথমেই এই প্রশ্নটা আসলে রিডিং পড়ার পরে আমরা কনফিউশনে পড়ে গেছি, যেটা আসলে কি পয়জনিং চাচ্ছে। হ্যাঁ, আমরা মানে অনেক কিছুই সবাই চিন্তা করা শুরু করছে, স্বাভাবিক, কারণ মিলতেছে না বা আমাদের কমন ইয়ের মধ্যে পড়ে নাই। আর সবচেয়ে বড় কথা, পয়জনিং আমরা আসলে ডাটা বা সিনারিওর জন্য যখন আমরা প্রিপারেশন নিচ্ছি অস্পিতে, কেউ পড়ি নাই। আমরা হয়তো পয়জনিং এর প্রিপারেশন নিয়েছি রিটেনে। তো সেটার তো একটা গ্যাপ হয়ে গেছে, অনেকে ভুলে গেছে পড়াটা। তো আমাদের তখন কিন্তু কারো মাথায় নাই যে আসলে এটা কি হতে পারে। তো যাই হোক, আর চাইছে আবার প্রথম প্রশ্ন মেটাবলিক অ্যাবনর্মালিটি। তো যাই হোক, ওখানে যেহেতু আপনার ডিহাইড্রেশনের কথা মেনশন করা ছিল, হাইপার ভেন্টিলেশনের কথাও মেনশন করা ছিল, একটা এবিজি ডাটা দেওয়া ছিল, আমরা প্রথমত ওখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ মেটাবলিক অ্যাসিডোসিস, বা কম্পেনসেটেড লিখতে পারেন। এক একজন আসলে এক একটা দিয়েছে, বাট মেটাবলিক অ্যাসিডোসিস। পরবর্তী প্রশ্নটা ছিল হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, কি ওষুধ মনে হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি লিখেছি যদিও মোস্ট লাইকলি স্যালিসাইলেট আর অ্যাসিটামিনোফেন পয়জনিং, খুব সম্ভবত এটা স্যালিসাইলেট পয়জনিংই ছিল, কারণ ওইটার সাথে পুরোটা মিলে যায়, মানে বাচ্চার সিনারিওটার সাথে ডাটার সাথে সবগুলো মিলে যায়। আর তারপরে প্রশ্নটা ছিল হাউ উইল ইউ মনিটর দিস পেশেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, বা রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট। তো দেখেন, স্যালিসাইলেট পয়জনিং এর ক্ষেত্রে এটা কিন্তু আমরা সচরাচর পড়ি না। আবিদ স্যারের বইয়েও কিন্তু স্যালিসাইলেট পয়জনিং সম্পর্কে নাই। আছে হচ্ছে আপনার এমআর খান স্যারের বই বা এমআর মোল্লা স্যারের বই। সবচেয়ে ভালো হয় যদি আপনি এমআর মোল্লা স্যারের বইটা একটু পড়েন, ওখানে এটা খুব সুন্দর করে লেখা আছে, একদম ফেজ ওয়াইজ ভাগ করে। তো ওই ফেজ ওয়াইজ পড়তে গিয়েই পরবর্তীতে মনে করেন ওখানে তো আমরা যা পারি বানায় বানায় লিখে আসছি। এটা একটু মাথায় রাখবেন, এটাও একটা টেকনিক। আপনি বুঝতেছেন না দেখে আপনি টোটালি ব্ল্যাঙ্ক রাখবেন, এই কাজটা করবেন না। আমাদের ওখানে অনেকে ব্ল্যাঙ্ক রেখে চলে আসছে, বুঝতে পারে নাই কোনটা হবে। ঠিক আছে, একেবারে ব্ল্যাঙ্ক রাখবেন না, কারণ ওখানে লিখার আপনার অনেক গ্যাপ দিয়ে অনেক জায়গা আছে। না লিখলে তো কোনো মার্কসই আসবে না। লিখলে আপনি যেটাই চিন্তা করছেন আপনার কিছু মার্কস পাবেন। তাহলে দেখেন, স্যালিসাইলেট পয়জনিং এর ক্ষেত্রে কি হয়, প্রথমত রেসপিরেটরি অ্যালকালোসিস নিয়ে আসে। হ্যাঁ, দেখা যায় স্যালিসাইলেটের জন্য বাচ্চার প্রথম দিকে বলা হয়ে থাকে যে প্রথম 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাচ্চাদের তো কিছুই বোঝা যায় না, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রেও ফিচারগুলো প্রকাশ পেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তাহলে যখন প্রথমত একদম আপনার এরকম ডিহাইড্রেশন সাথে হচ্ছে এরকম হাইপার ভেন্টিলেশন শুরু হবে, এবং হাইপার ভেন্টিলেশন সিনড্রোমটা এই স্যালিসাইলেটের সাথে কিন্তু মেইনলি রিলেটেড বেশি থাকে। ঠিক আছে, বইয়ের আপনারা যদি পড়েন তখনও দেখবেন একই কথাই আছে। তো ওইটার কারণে প্রথমত যে ফিচারটা দেখা যায় ফেজ 1-এ, সেটা হচ্ছে এই রেসপিরেটরি অ্যালকালোসিস, সাথে বাচ্চাটার হাইপোক্যালেমিয়া হওয়া শুরু হয়। আচ্ছা, পরবর্তীতে যত সময় যেতে থাকে স্যালিসাইলেট অ্যাবজর্পশন যত বাড়তে থাকে, প্রথম দিকে সে হচ্ছে অ্যালকালাইন ইউরিন পাস করে, বাট পরবর্তীতে সে অ্যাসিডিক ইউরিন পাস করা শুরু করে। ঠিক আছে, কারণ পটাশিয়াম লস হতে হতে যখন আর পটাশিয়াম নাই বডিতে, তখন সেটাকে কম্পেনসেট করার জন্য হাইড্রোজেন বের হওয়া শুরু হয়। এই কারণে পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ কাজ করা শুরু করলে আপনার প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হয়। তো পরবর্তী ধাপে এই রেসপিরেটরি অ্যালকালোসিসের সাথে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া যুক্ত হয়, হাইপোক্যালেমিয়া আছে।
আর পরবর্তীতে যখন আলটিমেটলি লাস্টের দিকে মেটাবলিক অ্যাসিডোসিসে চলে যায়। এবং তার সাথে আরেকটা সেটা সমস্যা থাকে যে কিছু কিছু বাচ্চা হাইপোগ্লাইসেমিয়াও থাকে। এবং এটাও আমাদের যে সিনারিও ছিল সেখানে হাইপোগ্লাইসেমিয়ার কথাটাও মেনশন করা ছিল। খুব সম্ভবত 2 মিলিমোল পার লিটার বা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ছিল আরবিএসএল লেভেল, এটা দেয়া ছিল। তাহলে হাউ উইল ইউ মনিটর? এখন মনিটর করার জন্য তাহলে আমার কি করতে হবে? আমার কন্টিনিউয়াস 2 থেকে 4 ঘন্টা পর পরই প্লাজমা স্যালিসাইলেট লেভেল দেখতে হবে। তার সাথে হচ্ছে আমার যেহেতু এটা হেপাটোটক্সিক একটা ড্রাগ, তাহলে আমার লিভার ফাংশন টেস্টের মধ্যে এসজিপিটি, এএলটি, এএসটি, প্রথ্রম্বিন টাইম এগুলো করতে হবে। তার সাথে খুবই ইম্পর্টেন্ট, যদিও সিনারিওতে মেনশন করা আছে আপনি তাও লিখবেন, সিরাম ইলেকট্রোলাইট করতে হবে এবং এবিজি করে দেখতে হবে। তাহলে এভাবে আমি মনিটর করব। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যান প্রথমত এবিসিডি ম্যানেজমেন্ট একদম এক লাইনে লিখে দিলাম আমরা। দেন আমরা হচ্ছে কি করব, যদি বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড চারকোল, এমএসসি এগুলো করতে পারি যদি সে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার পরে আমাদের কাছে আসে। কিন্তু যদি আরো লেট হয়ে গিয়ে থাকে তখন আমার প্রথম টার্গেট হবে ওই অ্যাসিডোসিসটাকে আপনার রিভার্স করা। তাহলে আইভি সোডি বাইকার দিতে হবে, সেটার সাথে সাথে বারবার এবিজি করতে হবে, পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করতে হবে, আইভি নর্মাল স্যালাইন দিব। এভাবে করে মোট কথা আমার টোটাল ডিহাইড্রেশন এবং মেটাবলিক অ্যাবনর্মালিটিটা ম্যানেজ করতে হবে। তো আমরা আসলে ওখানে ওই সিমটোমেটিক ক্রাইটেরিয়ার বেসিসেই হচ্ছে, ধরেন আমি অ্যাসিডোসিস মনে হচ্ছে তাহলে আমি একটু সোডিবাইকার্ব লিখে দিই, এবিসিডি ম্যানেজমেন্ট লিখে দিই, মানে আমরা কিছু হলেও লিখে আসি। অনেকে আছে এই সিনারিওতে, মানে যেমন আমি যদি আমার কথাই বলি, আমি তো মোস্ট লাইকলি পয়জনিং দিয়ে এই যে এরকম স্যালিসাইলেট, অ্যাসিটামিনোফেন, মানে পারলে আমি ইভেন অ্যান্টিডায়াবেটিক ড্রাগও দিয়ে এসেছি, যদিও সেটা হবে না এখন বুঝতে পারতেছি কারণ এখন নিজে পড়াশোনা করেছি। কিন্তু তখনের সিনারিওতে আপনাদের এটা মানে টেকনিক এটা যে আপনি একটা লিখে আসবেন না, প্রয়োজনে আপনার যেটা যেটা মনে হচ্ছে লিখে আসবেন। স্যার ম্যাডামরা কিন্তু আমি একটু বলবো যে যথেষ্ট দয়ালু, তারা চেষ্টা করবে আপনাকে মার্কস দেওয়ার, ঠিক আছে, যদি লিখে আসেন রিটেনে। ওকে। 9 নম্বর স্টেশন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা প্রসিডিওর, লাম্বার পাংচারের প্রসিডিওর। আচ্ছা, প্রসিডিওরের ক্ষেত্রে আমি আপনাদেরকে লাম্বার পাংচার প্রসিডিওরটা যে ধাপ বাই ধাপ বলবো ব্যাপারটা এখন তা না, কিন্তু আমাদের কি কি ভুল হয়েছে সবার সেটার বেসিসে আমি একটা সামারি করব। তো এখানে যেটা হয়েছে আমি আমারটা যদি বলি, প্রথমত প্রশ্নটা ছিল আমি যখন ঢুকলাম ওই রুমে বা স্টেশনটাতে, সেখানে 2জন ম্যাডাম বসা ছিলেন। হ্যাঁ, পাশাপাশি 2জন ম্যাডাম বসা, এক পাশে ম্যাডাম 2জন বসে আছেন আর এক পাশে হচ্ছে একটা ছোট ডামি বাচ্চা। হ্যাঁ, এবং পুরা একটা লাইক অপারেটিং টেবিল সাজানো ছিল লাম্বার পাংচারের প্রসিডিউরের জন্য। মানে একদম একটা টেবিলে একটা ডামির বাচ্চা, তার সাথে হচ্ছে ওখানে ড্রেপিং শিট থেকে শুরু করে লাম্বার পাংচার নিডল থেকে, মানে আপনার এলপি নিডল থেকে শুরু করে সিরিঞ্জ থেকে শুরু করে আপনার হেক্সিসল, পভিসেল, মানে সব কিছু অ্যাভেলেবেল। তো আপনি ঢুকার সাথে সাথেই প্রথমত ম্যাডাম বলবে আপনাকে যে প্রশ্নটা পড়ো। তো ওখানে প্রশ্নের মধ্যে লেখা ছিল যে একটা একদম ফেব্রাইল কনভালশনের একটা হিস্ট্রি, একটা বাচ্চা যে ফিভার উইথ কনভালশন নিয়ে আসছে, নাও ডু দা লাম্বার পাংচার মানে প্রসিডিওর অফ দিস চাইল্ড। তো আমি যেটা হয়েছে, প্রসিডিওরটা করতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় আসছে যে আপনারা যারা ওয়ার্ডে রেগুলার এটা করে থাকেন আপনারাও জানবেন, মানে কারণ এটা আপনাদের নিজেদের একটা মানে ট্রেনিং এর একটা পার্ট আর কি, যে আমার একটা ফেব্রাইল কনভালশন বা আমি মেনিনজাইটিস সাসপেক্ট করতেছি একটা বাচ্চা, আমি লাম্বার পাংচার করব। আমার প্রথমে কিন্তু কি করতে হবে, আগে পেশেন্টকে কাউন্সিলিং, পেশেন্টের মানে বাবা মাকে কাউন্সিলিং করে আমার কনসেন্ট নিতে হবে, তাই না? তাহলে ওখানে গিয়ে যেটা হয়েছে, ম্যাডাম 2জন একসাথে এক সাইডে বসা আর বাচ্চাটা আরেক সাইডে বসা, মানে আরেক সাইডে রাখা। আমি কিন্তু প্রথমে বাচ্চাটার দিকে আগে চলে গেছি যে আমি ওখানে করব প্রসিডিওরটা। হঠাৎ করে চিন্তা করলাম না, আমার তো কনসেন্ট নেওয়ার কথা। তো আমি পরে ম্যাডামের দিকে ফিরে বললাম যে ম্যাডাম আই ওয়ান্ট টু কাউন্সিল দ্য প্যারেন্টস অ্যান্ড টেক কনসেন্ট। হ্যাঁ, তো ম্যাডামদের হাতে কিন্তু একটা চেকলিস্ট থাকে, ওখানে চেকলিস্টে ওনারা দাগ দিতে থাকে, ওনারা কোনো আপনাকে হয়তো হিন্টস বা কিছু বলবেন না, অনেকে দেন অনেকে দেন না, কিন্তু এরকম দাগ দিতে থাকলেও আপনি বুঝবেন যে আপনি লাইনে আছেন, ট্র্যাকে আছেন। আমি এটা বলার সাথে সাথে কিন্তু ম্যাডাম টিক মার্ক দেওয়া স্টার্ট করলেন, তার মানে আমি লাইনে আছি। তখন বললেন যে এই যে উনি মা। আরেকজন ম্যাডাম যিনি ছিলেন সে তখন মায়ের রোলটা ওখানে প্লে করতেছেন। তাহলে আপনি হয়তো প্রথমে ভাবছেন যে ওই জায়গায় হয়তো ডিরেক্টলি প্রসিডিওরটা, বাট ব্যাপারটা তা না। আপনি চেষ্টা করবেন এই জন্য বইয়ের ধাপ বাই ধাপ যা যা করেন বা ওয়ার্ডে যা যা করেন সেভাবেই বলবেন। কিছু মানে মানে বইয়েরটাই খেয়াল করবেন। তো এখন দেখা গেল পরবর্তীতে আমি কনসেন্ট নিলাম, কনসেন্ট নেওয়ার সাথে সাথে ম্যাডাম আমাকে বললো শেষ তোমার কনসেন্ট নেওয়া। আমি তখন বললাম, আমি একটু পাজলড হয়ে গেলাম যে কনসেন্ট তো নিলামই। তখন বলতেছে শুধু মুখে কনসেন্ট নিবা? এটা বলার পর আমি বুঝলাম যে ম্যাডাম চাচ্ছে আমি ইনফর্মড রিটেন কনসেন্ট নিলাম। তখন আমি বললাম যে জি ম্যাডাম আমি ইনফর্ম রিটেন কনসেন্ট নিব। আচ্ছা নিলাম, শেষ। এবার তুমি কি করবা? তো এখন আমি চিন্তা করলাম যে আমার তো আমার যেতে হবে, আমার নিতে হবে। এরপর আপনি একদম প্রসিডিউর ফলো করবেন। তো আপনি যে আপনি সবার আগে হচ্ছে এখন এই যে বাচ্চাটাকে আপনি ধরবেন, আপনার কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে, তাই না? আমার লাম্বার পাংচারের জন্য বাচ্চাটাকে যদি প্রপার পজিশনে, নিচের পজিশনে আনতে হয় আমার কিন্তু ওকে অ্যাসিস্ট্যান্ট লাগবে। তখন সাথে সাথে আমি বললাম যে ম্যাডাম আই নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম আসছেন যে হ্যাঁ আমি তোমাকে হেল্প করতেছি, আসলো।
যদিও সেটা দামি দেখেন। তারপরে ম্যাডামরা প্রত্যেকটা পয়েন্ট ফলো করতেছেন, আপনি হেক্সিসল নিয়ে যে হাতটা ওয়াশ করলেন কিনা, আপনি ওখানে একটা ড্রেপিং শিট ছিল যে আপনি পড়বেন। হ্যাঁ, হয়তো অনেকেই ওয়ার্ডে এটা প্র্যাকটিস করি না, বাট মাথায় রাখবেন পরীক্ষার হলে সবকিছু বাই দ্য বুক ফলো করতে হবে। তাহলে আমার তখন ড্রেপিং শিটটা নিতে হবে, হাতে গ্লাভস পরতে হবে। ওখানে লাম্বার পাংচার নিডলও ছিল, 5 সিসি এবং 10 সিসি সিরিঞ্জও ছিল। এটা নিয়ে আসলে কি বলবো, আপনারা সবাই যারা ওয়ার্ডে করেন তারা জানেন যে আসলে সিরিঞ্জ দিয়ে করা হয় নাকি লাম্বার পাংচার নিডল দিয়ে করা হয়, সেটা নিয়ে এখানে আর আমি বলবো না। হ্যাঁ, তো ওখানে সবই ছিল। ম্যাডাম দেখলেন আমরা কি করতেছি, তা আমি লাম্বার পাংচার নিডেলে নিয়েছি, কারণ সেটাই আমার অ্যাকচুয়াল বাই দ্য বুক যেটা আমার করার কথা আসলে। তারপরে হচ্ছে আমার জায়গাটাকে কি করতে হবে, আগে বাচ্চাটাকে ড্রেপিং করতে হবে। আমি কিন্তু প্রথমে ড্রেপিং করতে ভুলে গেছি। ম্যাডাম আমাকে আবার বলতেছেন যে তুমি বাচ্চাটাকে এমনিই করবা। পরে আমার মনে আসলো যে না, ওখানে তো ড্রেপিং শিট মানে রাখা আছে, আপনি ড্রেপিং শিট দিবেন, অ্যানেস্থেশিয়া দিতে হবে, এটা পর্যন্ত আছে ওখানে, লিগনোকেনও পর্যন্ত ছিল যে লোকালি একটা অ্যানেস্থেশিয়া দিব। ওকে, তো দেওয়ার পরে ম্যাডামরা আপনার কাছে চলে আসবে, আপনি যে স্পেস কিভাবে ডিটেক্ট করতেছেন, একদম আপনার অ্যান্টিসোপিয়ার আইলিয়াক স্পাইনকে স্ট্রেস করে আপনি নাম্বার 4 ভার্টিব্রা বের করলেন, তারপরে আপনি দিচ্ছেন, ম্যাডামরা একদম পিছনে এসে আপনার প্রত্যেকটা প্রসিডিউর দিবেন, মানে এটা ডামি না, ওটা অ্যাকচুয়ালি বাচ্চাটাই, এবং আপনি করতেছেন জিনিসটা এটাই পুরাপুরি নিবেন। ওনারা আপনাকে কিন্তু থামাবে না। আমি এটাই দেখলাম যে ওখানে পুরো প্রসিডিউর করার সময় আপনার মানে আমরা পুরো যা যা করলাম, আমি নিডলটা ইন্ট্রোডিউস পর্যন্ত করছি, এটা একটা ডামি। হ্যাঁ, নিডল ইন্ট্রোডিউস পর্যন্ত আমি করছি একদম খুলে, হাতে গ্লাভস মানে সবকিছু। পুরা টাইম পর্যন্ত কেউ আটকাবে না আপনাকে, মানে আপনার টোটাল প্রসিডিওর ওখানে দাঁড়ায় করতে হবে, এটা বুঝাতে চাচ্ছি আমি বারবার। তো যাই হোক, করার সাথে সাথে আমার ওখানে 3টা টিউব ছিল, আমার টিউব 3টা নিতে হবে, কোনটাতে কতটুকু ফ্লুইড নিতে হবে, প্রত্যেকটা জিনিস ম্যাডাম বলবে আপনাকে, যে তুমি বলতে থাকো কোনটার পর কোনটা করতেছো, এরকম। করার পরে যেটা হলো যে আমি হচ্ছে বাচ্চাটাকে আমরা যে অ্যাডভাইস দিয়ে দেই যে বাচ্চাটা প্রোন পজিশনে থাকবে আধা ঘন্টা, বা আমি একটু অক্সিজেন ইনহেলেশনে অনেক সময় রাখা লাগে, বা প্রোন পজিশনে থাকবে, মাকে বুঝে দিতে হবে। প্লাস এই টিউবগুলো যে তাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এখনই পরীক্ষা করতে দিয়ে আসবেন, বা সব কিছু পর্যন্ত একেবারে আপনার প্রসিডিউরটা শেষ হয়েছে। ম্যাডামরা আমাকে আর 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 করে করে কিন্তু ওই পর্যন্ত নিয়ে গেছেন, যে মানে লাস্ট পর্যন্ত শেষ করাইছেন। তাহলে কথাটা বুঝেন, এখানে যেটা হয়েছে যে নাম্বার পাংচার নিডলের জায়গায় অনেকে ওই 3 সিসি বা আপনার 5 সিসি বা 10 সিসি সিরিঞ্জটা নিল। ঠিক আছে, তারপরে অনেকে ড্রেপিং করতে ভুলে গেছে, কেউ কেউ গ্লাস করতে ভুলে গেছে। মানে প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। আমি বুঝাতে চাচ্ছি এটা লাম্বার পাংচার না, যে কোনো প্রসিডিউরই আপনাকে দিই, তার মানে আপনি ওয়ার্ডে আদৌ কাজটা কতটুকু করছেন নাকি না করছেন, আপনার প্র্যাকটিক্যালি আপনাকে যাচাই করা হবে এক একটা প্রসিডিউর স্টেশনে। তাহলে আমাকে অবশ্যই একটা চেকলিস্ট মনে মনে বানাতে হবে। আমি যখন প্রিপারেশন নিচ্ছি পড়ালেখা, আমি এখন পড়তে বসবো, আমি আজকে একটা প্রসিডিউর পড়বো, ওই প্রসিডিউরের প্রত্যেকটা এরকম চেকলিস্ট পয়েন্ট আকারে সাজায় নিতে হবে। যেমন আমার যে ট্রেনিং ইনস্টিটিউট এমার খান শিশু হাসপাতাল, সেখানে স্যার ম্যাডামরা আসলে অনেক অনেক বেশি আমাদেরকে হেল্প করেছেন। ঠিক আছে, মানে আমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু এরকম ধরেন চেকলিস্ট বা পড়া রেডি করে স্যার ম্যাডামদের কাছে যেতাম যে একটু কারেকশন করে দেন, দেখে দেন। তো এই সুযোগটা কিন্তু আমাদের ছিল, এরকম আমি শিওর আপনাদের অনেকেরই আছে, বা না থাকলেও আমি বুঝাতে চাচ্ছি আপনার সুপারভাইজারের কাছ থেকে আপনার শেখার কিন্তু অনেক সুযোগ আছে। হ্যাঁ, তো সেই সুযোগটা অবশ্যই নিবেন এই পরীক্ষার সময়টাতে, অবশ্যই নিবেন সুযোগটা। ওকে, আমাদের লাস্ট স্টেশন যেটা ছিল হসপিতে সেটা হচ্ছে কাউন্সিলিং, বা লাস্ট স্টেশন বলবো না, মানে আমার এটা থার্ড স্টেশন ছিল কাউন্সিলিং। তো কাউন্সিলিং এ যেটা হয় বিসিপিএস ওখানে একজন ডামি থাকে, সেটা হচ্ছে মানে একটা প্যারেন্ট হিসেবেই সে থাকে। তো ওখানে আপনার একটা ইয়েতে প্রশ্ন লেখা ছিল যে এরকম একটা 7 বছরের একটা ছেলে বাচ্চা, যার এরকম নাইটে বেড ওয়েটিং এর হিস্ট্রি নিয়ে আসছে, মানে ওপিডিতে পেয়েছো এরকম একটা পেশেন্ট, তুমি কিভাবে কাউন্সিলিং করবা। তো কাউন্সিলিং এর ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, আপনার হিউজ হিউজ মানে অনেক অনেক কাউন্সিলিং আছে পড়ার মতো। আপনার বাংলাতে যদি এটা সাজাতে যান, এত এত কাউন্সিলিং আসলে মনে রাখা খুবই টাফ। কেউ যদি এখন থেকে প্রিপারেশন নেন তারপরেও আমি বলবো এটা খুবই টাফ আসলে। তো কাউন্সিলিংটার ক্ষেত্রে আমি বলবো যে আমি যেটা করেছি, আমার 6টা বা 5টা পয়েন্ট আমি মাথায় রেখে গেছি। প্রত্যেকটা পয়েন্টের জন্য মার্কস আছে, 0.5 বা 0.2 মার্কস আছে। আপনার কাউন্সিলিং এ এখানে মার্কস হচ্ছে কত, আর প্রত্যেকটা স্টেশনে 5 মার্কস করে। তো আমার প্রথমেই ইন্ট্রোডাকশন দেয়া, গ্রিটিংস যেটাকে বলে, যে আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন, আপনার বাচ্চাটার অবস্থা সম্পর্কে কি আপনি জানেন বা আপনি কতটুকু জানেন। হ্যাঁ, মা হয়তো বলতে পারে যে সে জানে অথবা সে জানে না, সে যদি না জেনে থাকে তাহলে বলতে হবে আচ্ছা মা, কোনো সমস্যা নেই, আপনার বাচ্চার অবস্থা সম্পর্কে আমি আপনার সাথে একটু কথা বলবো। আর যদি সে জেনে থাকে তাহলে বলবে ঠিক আছে মা, আপনি কি কি জানেন আমাকে একটু বলেন। উনি বলার পরে আপনি হয়তো বললেন যে আপনি যা জানেন ভালো জানেন, আর আমি আরো কিছু আপনার বাচ্চার সমস্যা সম্পর্কে আমি আরো কিছু অ্যাড করতে চাই, বা আমি আরো কিছু বলতে চাই। এই যে কতগুলা তো পয়েন্ট বলছেন, এটা আপনার প্রত্যেকটা কাউন্সিলিং এর জন্য কমন।
হ্যাঁ, প্রত্যেকটা ডিজিজের কাউন্সিলিং এর জন্য এই পয়েন্টটা কমন, তাহলে আপনার এখানে মার্কস আসবে। তো আমি ডিজিজের কাউন্সিলিং যদি বাদ দিয়ে শেষে আবার যাই, মনে করেন শেষ করলেন, তারপরে কথাটা কি যে আমি আপনাকে যা বলেছি আপনি কি বুঝতে পেরেছেন, বা বুঝতে পেরেছেন, আপনার কি আর কিছু জানার আছে? আর যদি জানার না থাকে, মানে আপনাকে ধন্যবাদ। এই যে কতগুলো কথা, এই কয়েকটা পয়েন্টের জন্য কিন্তু দেখেন আপনি 0.5 করে যদি ধরেন, আপনার 2 থেকে 2.5 মার্কস কিন্তু এখানেই উঠে যাচ্ছে 5-এ। তাহলে বাকি পোর্শনটা হচ্ছে আপনার কাউন্সিলিং এর টপিক রিলেটেড, যেমন আমাদের নকটার্নাল অ্যানিউরিসিস বা বেড ওয়েটিং এর পয়েন্টটা ছিল। এখানেও আবার বলি, লাস্ট সেশনে এসেও এই নকটার্নাল অ্যানিউরিসিস এর যে কাউন্সিলিং, সেটাও কিন্তু আমরা সচরাচর পড়ি না। আমরা কিন্তু রিটেনের প্রিপারেশনে এটা পড়ি, রিটেনে এই প্রশ্ন কয়েকবার রিপিট আসছে, কিন্তু কাউন্সিলিং এ কিন্তু আমরা কখনো এটা পড়ি না। এই প্রশ্নটার আনসার দিতে গিয়ে আমাদেরও একই অবস্থা হয়েছে। আমরা যখন এটা পাইছি, আমাদের ওই রিটেনের থেকেই মনে করে 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 মানে একটা একটা পয়েন্ট বলে বলে আমাদের দেওয়া যায়। আমরা বুঝতে পারতেছি কখন যে একটা একটা পয়েন্ট হচ্ছে, যখন আমাদের মানে পেরিফেরাল ভিউতে দেখতেছি স্যার টিক মার্ক দিচ্ছেন। হ্যাঁ, ইদার ডান অথবা নট ডান, যেটাই দিই। তো আপনি কয়েকটা পয়েন্ট মাথায় রেখে যখন কাউন্সিলিংটা করবেন, তাহলে একটু ইজি হবে, কারণ আসলে এত এত কাউন্সিলিং মনে রাখা টাফ, খুবই টাফ, এটাই সত্যি কথা। তো অন্তত ওই টপিক সম্পর্কে যেন আপনার একটু আইডিয়া থাকে, তাহলেই হবে। ঠিক আছে, আপনি একটু ধারণা থাকলে অনেক সময় স্যাররা হিন্টস দেয়, অনেক সময় দেয় না, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, ধরে নেবেন যে দিবে না, এটা চিন্তা করে আপনাকে আগাতে হবে। তো এই ছিল আমাদের 10টা অস্পিস স্টেশন জানুয়ারি 2026 সেশনে। আচ্ছা, আমি সাথে খালি আরেকটা জিনিস আনছি, মানে টপিকটা আনছি যে অস্কিতে, যেটা বললাম হিস্ট্রি টেকিং একটা থাকবেই, এটা হচ্ছে মানে একদম আপনার মানে ম্যান্ডেটরি, সবসময় থাকবে। হ্যাঁ, তো আমাদের সময় যে হিস্ট্রি টেকিংটা আসছিল সেটা হচ্ছে অ্যারাউন্ড খুব সম্ভবত 2 বছরের একটা বাচ্চা, আপনি ওপিডিতে দেখতেছেন, ওজন মনে হয় 9 কেজি বা 7 কেজি বা এরকম কিছু একটা ছিল। তো বাচ্চাটার ইডিমাও আছে, আপনার দেখে মনে হচ্ছে ওয়াস্টেড। ওয়াস্টেড এরকম লেখা ছিল, মানে এক্সাক্ট না, মানে ইডিমা আছে। এখন আপনি সাসপেক্ট করতেছেন যে বাচ্চাটার হয়তো কোনো একটা ম্যালনিউট্রিশনের সমস্যা আছে, আপনি কি কি হিস্ট্রি নেবেন, এটা ছিল। তো আমার যে মা ছিলেন, এখানে মাথায় রাখবেন যে আহ, এইরকম মানে ওনাকে ধরেন আমরা 10 জন না, আমরা টোটাল 10 জন ছিলাম, তো 10 জনই যখন একই প্রশ্ন বারবার করব, যে দামি বা যাকে আনা হবে সে আসলে একটা সময় বিরক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন, আপনার সব প্রশ্নের উত্তর দিতে চাবে না, কিন্তু এটা একটা অভিনয়। আপনি আপনার হিস্ট্রি টেকিং এর সময় অবশ্যই এবং অবশ্যই সব প্রশ্নই করতে থাকবেন, সে আনসার দিক আর না দিক, কারণ আপনার প্রত্যেকটা প্রশ্নের বেসিসে আপনাকে মার্কস দেওয়া হবে। হ্যাঁ, মানে আপনার প্রত্যেকটা পয়েন্ট যাচাই করা হবে। তো আমি ওই সময় যেটা হয়েছে যে এই সিনারিওটাতে আমি শিওর হতে পারতেছিলাম না এটা কি মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন নাকি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মানে ওখানে যে সিনারিওটা ছিল। ঠিক আছে, তো আমার তার মানে হিস্ট্রি নিয়ে এটা যাচাই কিছুটা করতে হবে। আমি ভেবেছিলাম স্যার হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি মনে হচ্ছে ডায়াগনোসিস কি হতে পারে। স্যার আমাকে এরকম কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন নাই, কিন্তু স্যার আমার প্রত্যেকটা পয়েন্ট নিয়েছেন, মানে আমি কি টাচ করেছি কিনা। তো এই হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রেও আপনার কাউন্সিলিং এর মতন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন আপনার অবশ্যই প্রথমে ওই যে গ্রিটিংস দিতে হবে, সালাম দিতে হবে। তারপরে হচ্ছে বাচ্চার বা মা যে আছে, মা না থাকলেও বাচ্চার বাচ্চার নাম, বয়স ওখানে থাকা সত্ত্বেও আপনি হয়তো তার বাসা কোথায়, মানে আমরা যে ছোটবেলায় লং কেস বা এখনো যে লং কেস প্রেজেন্ট করতে গেলে যেভাবে হিস্ট্রির প্রত্যেকটা পয়েন্ট টাচ করি, ঠিক সেভাবে প্রত্যেকটা পয়েন্টকে আপনার টাচ করে যেতে হবে। যেমন আপনার প্রেজেন্টিং ইলনেসের জন্য আপনি যা যা জানতে চান বাচ্চা সম্পর্কে, পাস্ট ইলনেস, ট্রিটমেন্ট হিস্ট্রি, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি কি কি আছে, এরপরে আপনার ইমিউনাইজেশন হিস্ট্রি, ওর ফ্যামিলি হিস্ট্রি বা ওর মানে কনসাংগুইনিটি আছে কি নাই, এরকম প্রত্যেকটা হিস্ট্রি ধাপে 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 নিয়ে আপনার শেষ করতে হবে। ধাপে ধাপে নিয়ে শেষ করার প্রত্যেকটা পয়েন্টই আপনাকে টাচ করতে হবে। আপনি যতগুলো পয়েন্ট টাচ করবেন তত নাম্বার তুলবেন। মাথায় রাখবেন হিস্ট্রি টেকিং এর এটা কিন্তু 10 মার্কস, 10 মার্কস এবং টাইম 10 মিনিটস, অনেক সময়, মানে আপনার কথা বলার অনেক সময়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি প্রশ্নগুলো করার পরে মোটামুটি প্রায় তিন প্রায় 5 মিনিটে আমার মনে হয়েছে আমি বসেছিলাম। আমার কাছে এরকমই মনে হয়েছে আর কি, যে আমার নেওয়া শেষ। স্যার কি করেছেন, কাগজটা ফোল্ড করে ওখানে উনি বাস্কেটে ফেলে দিয়েছেন অলরেডি। হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন আসলো, আমাদের যে আইএমসিআই গাইডলাইনটা আছে আপনার ম্যালনিউট্রিশনের, সেই গাইডলাইনে কিন্তু আপনার বলা ছিল যে আমি একটা ম্যালনিউট্রিশনের বাচ্চার ক্ষেত্রে আমি ওকে পাত্রে যতটুকু খাবার অফার করব, সেই খাবারের কতটুকু সে আসলে নিতে পারে। হ্যাঁ, বাচ্চাটা পুরোটা নিতে পারে নাকি হাফ নিতে পারে নাকি কিছুই নিতে পারে না। তো আমার হঠাৎ করে কেন মনে হয়েছে যে এই প্রশ্নটা তো আমি একবারও জিজ্ঞেস করি নাই, আমি এই প্রশ্নটা একটু জিজ্ঞেস করবো ইয়েকে, মাকে। তা আমি মাকে প্রশ্নটা জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পর সে যদিও সেরকম কোনো উত্তর দিতে পারেন নাই, কিন্তু স্যার কি করলেন, সেই বাস্কেট থেকে কাগজটা তুললেন, তুলে উনি একটা পেন্সিল দিয়ে প্রথমে পেন্সিলের পিছনে রাবার দিয়ে মুছলেন, এরপরে আবার টিক মার্ক দিলেন। হ্যাঁ, এবং স্যার হাসতেছেন। তো আমি এই কথাটা আপনাকে বলার উদ্দেশ্য, আপনাদেরকে এই কথাটা এখানে মেনশন করার আসলে উদ্দেশ্যটা হচ্ছে
যে দেখেন, আমি বসে আছি 5 মিনিটের মানে মতন বা 2-3 মিনিটের মতন হবে, হিস্ট্রি টেকিং আমার শেষ, আমার মনে হচ্ছে আমার পরীক্ষাও শেষ, আমি কিন্তু মনে করতেছি কন্টিনিউয়াস যে আমি কি কিছু ভুলে ভুলে গেছি, আমাকে আরো কিছু পয়েন্ট টাচ করা উচিত ছিল, মনে তো পড়তেছে না। কিন্তু দেখেন আপনার মনে পড়ছে, এবং স্যার অবশ্যই সেটার জন্য আপনাকে মার্কসটা দিছে। তো আপনাদেরও যদি এরকম হয়, যেই হিস্ট্রি আসুক না কেন, পাজলড হবেন না, মনে করে আস্তে 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 প্রত্যেকটা পয়েন্ট টাচ করার ট্রাই করবেন। হ্যাঁ, মানে আপনি চেষ্টা করবেন। ওনারা আপনাকে অবশ্যই মার্কস দিবেন, মার্কস দিতে তারা বাধ্য। কিন্তু এটা স্যার না করলেও কিন্তু আসলে কিছু হতো না, কিন্তু করছেন যে আমি নিজেও খুবই গ্রেটফুল। যাই হোক, আর অস্কিতে আমাদের এই হিস্ট্রি টেকিং ছাড়া যে 4টা স্টেশন ছিল আলাদা, সেই 4টা হচ্ছে, একটা হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন ছিল, একদম ক্লিন কাট একটা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, সাথে আমাদের 3-4টা আপনাকে ক্রস কোয়েশ্চেন করতে পারে। একটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট ছিল, আর হচ্ছে আপনার নিউবর্ন এক্সামিনেশন ছিল। হ্যাঁ, তো মোটামুটি, আর হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি ছিল একটা 3 বছরের বাচ্চার, আমার ক্ষেত্রে যেটা ছিল। অ্যানথ্রোপোমেট্রিতে আপনাকে আমি আবার বলি যে মানে ওখানে হচ্ছে একই বাচ্চাই দিবে, নট নেসেসারি। একইভাবে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনাকে সেম বাচ্চা দিয়ে যে সবার অ্যাসেসমেন্ট করতে দিবে, ব্যাপারটা তা না। যেমন আমার সাইডে আমি যে বাচ্চাটা অ্যাসেসমেন্ট করতেছি, হয়তো হচ্ছে সে অ্যারাউন্ড, হ্যালো, কেউ কি কিছু বলেছেন? আচ্ছা, আমার ক্ষেত্রে মনে হয়েছে যে যেই আপনার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টে আমি যে বাচ্চাটাকে অ্যাসেস করছি সে হয়তো 2 বছরের। আর ঠিক একইভাবে আমি হয়তো দেখতে পারতেছি আমাদেরই সাথে আরেকজন অপর পাশে পরীক্ষা দিচ্ছে, তার যে বাচ্চাটা অ্যাসেসমেন্ট ছিল সেটা ছিল অ্যারাউন্ড মানে আপনার 6 মাস, এবং বাচ্চাটা ওনার মানে মায়ের কোলে ঘুমায় পড়ছে। তো ঘুমায় পড়ার কারণে হচ্ছে কি হচ্ছে, ম্যাডাম বলতেছেন যে থাক, তোমার বাচ্চাটাকে উঠানোর প্রয়োজন নাই, তুমি এভাবেই অ্যাসেস করো, বা তুমি আমাকে বলো কি পয়েন্ট বাই পয়েন্ট কি কি করবা। তাহলে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা একটু ট্রিকি হয় আসলে, কারণ বাচ্চা টু বাচ্চা এটা ভ্যারি করে। তো আমি বলতে চাচ্ছি এটা, যে এটা যে স্পেসিফিক একটা এজের বাচ্চাকেই দিবে, ব্যাপারটা এরকম না, এক একজনের ক্ষেত্রে এক একটা বাচ্চা পড়তে পারে, কিন্তু আপনার আহ, মানে ধাপে ধাপে যে আপনি অ্যাসেস করবেন, আপনার প্রত্যেকটা ধাপই এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ধাপের জন্য আপনি মার্কস পাবেন। হ্যাঁ, তো এটাই ছিল মোটামুটি আমাদের জানুয়ারি 2026 সেশনের যে অসপি এবং অস্কি এসেছিল আমাদের পরীক্ষায়, সেটা নিয়ে আলোচনা। আচ্ছা, একটা কথা বলেছিলাম যে প্রিভিয়াস সেশনের মানে কোয়েশ্চেন সলভটা কেন নেসেসারি। তো এখানে একটা কথা বলি, এখানে যে স্টেশনগুলো দেখছেন এর মধ্যে, এগুলো তো জানুয়ারি 26-এর আপনার অসপি স্টেশন। এর মধ্যে এই যে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটা কিন্তু কমন, মানে এটা জুলাই 25-এও এসেছিল, আবার জানুয়ারি 26-এও আসছে, তার মানে রিপিট হয় এক। এই যে টার্নার সিনড্রোম, তারপরে হচ্ছে নকচার্নাল অ্যানিউরিসিসের কাউন্সিলিং, তারপর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এই 3টা থেকে 4টাই আমাদের ছিল হচ্ছে জুলাই 25-এর রিটেন প্রশ্নে। যখন আপনারা ইনশাল্লাহ মানে আপনারা সলভ করবেন দেখবেন। তাহলে আমি যখন রিটেন কোয়েশ্চেন সলভ করতেছি, আমি কিন্তু এই টপিকগুলো পাইলাম রিটেনে, অস্পিতে কিন্তু তখন এগুলো ছিল না। তো দেখেন, জানুয়ারি 26-এ আবার এই টপিকগুলো থেকে রিটেনে কিছু আসে নাই, কিন্তু পুরোপুরি অস্পিতে চলে আসলো। তার মানে আমি বুঝাতে চাচ্ছি আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা খুব নেসেসারি, এগুলো এক একটা টেকনিক। আপনি যখন ওই একই কমন টপিকগুলোই পড়ে যাচ্ছেন, আপনার কোথাও না কোথাও আপনি ওটা কমন পাবেন। একটা জায়গায় পড়লাম, একটা জায়গায় পড়লাম না, সেটা কিন্তু ব্যাপারটা ওরকম না। তারপরে এই যে কেরোসিন পয়জনিং, কেরোসিন পয়জনিংটাও কিন্তু রিটেনে আসছিল জুলাই 25-এ। তাহলে দেখেন, প্রায় 5টা প্রশ্ন যেটা জুলাই 25-এ রিটেনে আসছে হুবহু, সেই 5টা জিনিসই আপনার জানুয়ারি 2026-এর আপনি আম, ইয়েতে অস্পিতে কমন পেয়ে গেলেন। তাহলে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা আসলে খুবই জরুরি। হ্যাঁ, তো যাই হোক, আমার আজকের সেশনটা এতটুকুই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব ধৈর্য নিয়ে শোনার জন্য যারা ছিলেন। আপনাদের কারো যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু জানার থাকে, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর আমাদের জেনেসিসে খুব সম্ভবত আপনাদের রেগুলার একটা ব্যাচ, যেটা মিড টার্মের জন্য, সেটা অলরেডি এই মাসে জানুয়ারিতে শুরু হয়ে গেছে, রেগুলার ব্যাচ 2। তারপরে আমি বলবো যে যদি কেউ এখনো জয়েন না করে থাকেন, মনে হচ্ছে যে না 3.5 মাস সময় আছে আর কি পড়বো, আমার মনে হয় জয়েন করতে পারেন। আর সেটাও যদি না চান, আপনারা নিজেদের মতো প্রিপারেশন নিতে চান, তাহলে এক্সাম ব্যাচ তো আছেই, এক্সাম ব্যাচে কিন্তু আপনারা দেখতে পারেন। মানে আপনারা, আমরা অবশ্যই বলবো যে রেগুলার এক্সাম দিতে, না দিতে পারলেও অন্তত পক্ষে আপনারা যদি সলভ শিটটাও কালেক্ট করেন, পড়তে পারবেন। পড়ে পড়ে নিজেদের প্রিপারেশনটাকে যাচাই করতে পারবেন যে আসলে কতটুকু হচ্ছে। পরীক্ষার জন্য কিন্তু খুবই নেসেসারি, এখানে অস্পির কিছু কিছু প্রশ্নও পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস অবশ্যই বলবো যে অস্পির প্রিপারেশনটা এখন থেকে শুরু করেন। হ্যাঁ, মানে রেগুলার 4-5 পাতা করে পড়বেন, বেশি না, রেগুলার 4-5 পাতা পড়বেন। এটা যে আপনাদেরকে কি পরিমাণ হেল্প করবে এটা বলার বাইরে, কারণ ওই সময়ে আপনার এত কিছু পড়ার সময় থাকে না।
ধরেন যারা একটু আগে দিয়ে পড়তে বসে, 1 মাস বা 2 মাস আগে দিয়ে পড়তে বসলেও দেখবেন এত সময় থাকে না, পড়ার লেভেলটা হিউজ। যত দিন যেতে থাকে ডিপ্রেশন বাড়তে থাকে, যে আমি তো এতদিন পড়ি নাই, আমার মনে হয় আমাকে দেওয়া সম্ভব না, এই ব্যাপারটা বাড়তে থাকে। মাথায় রাখবেন যে কমন টপিক থেকেই প্রশ্ন হয়, প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়, এবং পড়লে পারবেনই, অবশ্যই পারবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আপু আমার একটা কোশ্চেন ছিল। জি আপু, বলেন। আপু আমাদের যে এক্সাম ব্যাচে যে এক্সাম গুলো হয়, তো যেমন আমি এক্সাম টু, দ্বিতীয় যে এক্সামটা হয়েছে ওই এক্সামটা দিয়েছি, কিন্তু ওইটার তো মানে মানে আমি কত নাম্বার পাইছি বা আমার ভুল হয়েছে কিনা ওইটা আমি কিভাবে জানবো? মানে এটা জানাটা দরকার না যে আমি এক্সামটা দিলাম এটা কিরকম হইলো, মানে আচ্ছা এটা ভুল আপু, হচ্ছে এটা কি কিনা। রিটেন কোয়েশ্চেন ছিল? মানে হ্যাঁ রিটেন হ্যাঁ পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ আচ্ছা, ওই written। পরীক্ষার যে সলভ শিটটা সেটা কি আপনি মানে প্রোভাইড করেছিলেন জেনেসিসকে? হ্যাঁ, ওই যে ইমেলের মাধ্যমে পাঠাইতে দেয়া বলছিল হয়েছে? আমার মানে স্যারটা। আপনাকে এখনো ফিডব্যাকটা দেয়া হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপু। আচ্ছা, আমি অবশ্যই আমাদের এক্সিকিউটিভের সাথে কথা বলছি এটা নিয়ে, অবশ্যই যেন আপনাদের সাথে যোগাযোগ করে, কারণ আসলে ফিডব্যাকটা অবশ্যই নেসেসারি। এটা আপনাকে না দিলে তো আসলে আপনি বুঝবেন না যে ভুল কিছু হয়েছে বা হয় নাই। ঠিক আছে, আমি এটা নিয়ে অবশ্যই দেখবো। এন্ড থ্যাংক ইউ আপনাকে যে আপনি পরীক্ষা দিচ্ছেন এবং এটা নিয়ে আপনি সিনসিয়ারলি আপনি জানতে চাচ্ছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কারো কি কোনো কিছু জানার আছে হসপি রিলেটেড বা কিছু? আমি যতটুকু জানি আমাদের এসএকিউ সেশন মনে হয় এখনো হয় নাই, জানুয়ারি 2026-এ এসএকিউ সলভটা, ইনশাল্লাহ ওইটাও হবে সামনে। তখন আপনাদের মানে কোয়েশ্চেন সম্পর্কে একটু আলোচনার বা একটা আইডিয়া পাবেন। আপু আমার আর একটা কোশ্চেন ছিল, আমি তো জি এক্সাম ব্যাচে ভর্তি আপু। তো জি মানে ধরেন এক্সামের আগে তো ধরেন যে টপিকে এক্সাম হবে তো আমি তো সেই জি টপিকটা অনুযায়ী পড়তেছি। তো ওই জি টপিক অনুযায়ী আমি আবিদ স্যার বা আমাদের তো যে ফারিয়া যে একটা বই আছে আপু, জি তো জি জি ওইটা জি ওইটা মিলিয়ে মানে কোশ্চেনটা দেখতেছি। তো আপু জি এই দুইটা মিলিয়ে দেখলে কি আমার মোটামুটি কভার হবে কিনা মানে। ইনশাল্লাহ মোর দেন ইনাফ। আমি আমি নিজে যদি আমার কথাই বলি, আমি কিন্তু আবিদ হোসেন মোল্লা স্যারের বইটাকেই মানে মনে করেন কি বলবো বাইবেল হিসেবে নিচ্ছি, সোজা কথা। মানে আমি ওইটাকে একটা স্ট্যান্ডার্ড ধরেছি, ওইটার আদলে বাকিটা পড়েছি। ধরেন যেটা হয়তো স্যারের বইয়ে নাই, আছে কিছু টপিক যেটা হয়তো স্যারের বইয়ে বেশি এলাবোরেটলি নাই, সেটা আমিও মানে ডক্টর ফারিয়াপুর যে শিট গুলো আছে বা যেখান থেকে আমার সহজ মনে হয় আমি সেখান থেকে পড়েছিলাম। ইনশাল্লাহ ইনাফ হবে আপু। তবে আমি আপনাকে সাজেস্ট করবো, যখন আপনি ওই যে বলতেছেন যেহেতু আপনি এক্সাম টপিক ওয়াইজ দিচ্ছেন, ওই টপিকের ধরেন প্রিভিয়াস কোয়েশ্চেন কি কি আসছে, ধরেন আপনার কাছে যদি বিসিপিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো থেকে থাকে, আপনি সেখান থেকে একটু খুঁজে খুঁজে ধরেন নিয়ে নিলেন যে এটা এই সিস্টেমের। যেমন আমি এই কাজটা করছিলাম, আমি আমার প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো ছিল সেটা সিস্টেম ওয়াইজ ভাগ করে দিয়েছিলাম, যে এটা নেফ্রোলজি থেকে, এটা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি থেকে, এটা জেনেটিক্স থেকে আসছে। এভাবে আমি মানে কোয়েশ্চেনের উপরে মার্ক করে রাখছিলাম। তারপরে আমি লিখে রাখছিলাম এক জায়গায় যে জেনেটিক্স থেকে অমুক সালের এই এই প্রশ্নগুলো আসছে, বা কার্ডিওলজি থেকে এই এই প্রশ্নগুলো আসছে। তো আমি ওভাবে এক করে ফেলছিলাম। প্রশ্ন সলভ করলে ধরেন আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি কতটুকু পড়বেন। যেমন ফারিয়া আপু সেটা তো আসলে অনেক এলাবোরেটলি করে অনেক কিছু আছে, তো এত কিছু হয়তো আবার মিড টার্মে লাগে না, মানে রিটেনের জন্য আমি বলতে চাচ্ছি অনেক এলাবোরেশন আবার অনেক সময় লাগে না। তো আপনি তাহলে একটা ধারণা পাবেন যে না আমি এতটুকু পড়বো, মানে ওই যেটাকে আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়া বলতেছি। এই কারণে আমরা হয়তো পরে সলভ শিটটা দেখলে একটু সুবিধা হয় যে না এতটুকু পড়লেই মনে হয় হবে, এতটুকু পড়লেই মনে হয় আমি পারবো। আর অস্পির আরেকটা জিনিস বলি, যেহেতু আপনি এক্সাম ব্যাচে আছেন, আমাদের যে ধরেন আপনার রিটার্ন পরীক্ষাটা যখন শেষ হয়ে যায় বিসিপিএস এর, সাথে সাথেই কিন্তু একটা অস্কি এবং অস্পি ব্যাচ চালু হয় জেনেসিস এর। মানে একদম আমাদের সময়ও হয়েছিল, 3 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, ধরেন 4 তারিখ থেকে বা 3 তারিখ থেকে একটা ব্যাচ চালু হয়। মানে যারা অস্পি বা অস্কির জন্য মনে করেন যে আমাদের প্রিপারেশনটা হয়তো অ্যাডিকুয়েট না বা কিভাবে নিব বুঝতে পারতেছি না, আপনারা তখন ওই ব্যাচে আবার ভর্তি হতে পারবেন। ঠিক আছে। খালি মনে হয় যারা লং ব্যাচে আছেন তাদের মনে হয় আর মানে লাগে না হয়তো, কারণ লং ব্যাচে অস্পি বা অস্কি সেশনটা ইনক্লুডেড থাকে। হুম। মামুন সাহেব, আপনি কি আছেন? আচ্ছা, আর কারো কি কোনো কিছু জানার আছে? আপু আমার একটা ছোট্ট কোশ্চেন। হ্যাঁ বলেন, ছোট্ট কেন, অফিসে বড় প্রশ্ন করেন, সমস্যা নাই, বলেন। টফের যে কোশ্চেনটা ছিল, যে ফার্স্ট কোশ্চেন জি 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 ডায়াগনোসিস, জি তো জি সেক্ষেত্রে কি আমার এই শুধু টফটা লিখলে হবে নাকি টেট্রালজি অফ ফ্যালট এই কথাটাও লিখতে টেট্রোলজি অফ হবে? ফ্যালট লিখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেট্রোলজি অফ ফ্যালট লিখবেন, সবসময় ফুল ফর্মে আনসার করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্নটা আমাকে করছেন তার জন্য। এটা অবশ্যই আপনি ফুল ফর্মেই লিখবেন। এইটা না, খালি যে কোনো কিছুই আপনি একদম ফুল ফর্মে লিখবেন।
এখানে টেট্রালজি অফ ঠিক আছে ফ্যালোপি আপু, থ্যাংক ইউ। যেমন আমি বলি এই যে কম্পোনেন্টস গুলো ছিল, আমরা কম্পোনেন্টস এর মধ্যে একদম ফুল ফর্মে সবগুলো কম্পোনেন্ট লিখেছি, কোনোটা আপনি ফুল ফর্ম ছাড়া লিখবেন না। তবে হ্যাঁ, মনে করেন আপনার সময় হাতে নাই, আপনি যে কোনো কারণেই হোক আপনি বুঝতে পারতেছেন যে আপনার বেল বেজে যাচ্ছে বা এরকম প্রবলেম, তখন আপনি প্রয়োজনে শর্টেও লিখে আসতে পারবেন। আমরা অনেক সময় ভাবি বিসিপিএস মনে হয় নাম্বার দিবে না, এটা একদম ভুল ধারণা। আমরা পরীক্ষা দিছি তো, যেই পরীক্ষায় যেভাবে লিখছি, আমি বলবো স্যার ম্যাডামরা অনেক দয়ালু, অনেক ভালো, আমাদেরকে এত মার্কস দিছেন, নাহলে আসলে পাশ করাটা খুব কষ্ট হয়ে যেত। ওনারাও বুঝেন যে আমরা আসলে মানে একেবারেই নতুন এবং প্রিপারেশনের মানে প্রথম দিকে আছে, এটা স্যার ম্যাডামরাও বুঝে। এখানে আপনাদের অনেক ভুল হবে, কিন্তু মানে ওনারা ধৈর্যের সাথে যে সেগুলোকে দেখে, এটা আসলে পরীক্ষা দিতে গেলেই বোঝা যায়। যথেষ্ট সাপোর্টিভ তারা। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মনে হচ্ছে আপাতত কারো কোনো প্রশ্ন নেই। তো আমার মনে হচ্ছে আমরা সেশনটা এখানে শেষ করতে পারি। আমার নাম ডক্টর মাইশা নিশোয়াত। যদি কারো মনে হয়ে থাকে যে না, আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আরো কিছু জানার দরকার আমাদের, তাহলে অবশ্যই আমাকে প্রয়োজনে আপনারা ফেসবুকে নক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যে কোনো কোয়ারিজ, যে কোনো প্রবলেম আমরা অবশ্যই দেখবো। আর জেনেসিস পেডিয়াট্রিক্স টিমে তো আমরা আছি। সো যে কোনো কোয়ারিজ বা যে কোনো কিছু হলেই আমরা আপনাকে বলতে পারবো। চ্যাট বক্সে একটা মেসেজ মেবি আছে, আমি একটু দেখার ট্রাই করি। খুব ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ আপু, ডক্টর হালিমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আরো কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই নক করবেন, যেটা আমি বললাম। আম, আর পেডিয়াট্রিক্স যেহেতু আমরা জেনেসিসে আছি, আপনাদের জাস্ট একটু আলোচনা করলে হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কারণ আমি বুঝতে পারি আমরা নিজেরাও পরীক্ষা দিতে গিয়ে আসলে অনেক অনেক বেশি মানে আসলে সবকিছু তো নাই, কোথাও গুছায় পাবেন না। এই যে অস্থির প্রশ্নগুলা আপনার মানে মনে করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এখানে আমাকে অনেকেই হেল্প করছে, আমাদের যে টিম আছে, টিমে সবাই মিলে আমরা রেডি করছি, চেষ্টা করছি। তো এটা আসলে সত্যি কথা, আপনারা বিসিপিএস এর রিটেন প্রশ্ন অ্যাভেলেবেল পাইলেও অস্কির কিচ্ছু পাওয়া যায় না। ঠিক আছে? তো এটা আসলে পরীক্ষার সাথে সাথে যদি একটু না দেখা হয় তাহলে কিন্তু মিস হয়ে যায়। কারণ এত ভাস্ট পড়া, যারা শুরু করেছেন তারা বুঝতে পারতেছেন, যারা এখনো শুরু করে নাই আমি বলবো অবশ্যই শুরু করেন। কারণ ভাস্ট অনেক, পরীক্ষার সময় অনেক সমস্যা থাকতে পারে। আমরা এখন সবাই আসলে শুধু পড়াশোনা ওরিয়েন্টেড না, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, প্রত্যেকের একটা মানে ডিউটি করতে হয়, এর মাঝেই পড়াশোনাটা করতে হয়। তো আমরা আগে যেরকম পারতাম যে হোস্টেলে আছি, শুধু পড়বো আর পরীক্ষা দিব, হ্যাঁ, এখন আর এটা সেটা হয় না আসলে। এত এত রেসপন্সিবিলিটির মাঝখান থেকে আমাদের প্রশ্ন দিতে হয়, মানে পরীক্ষা দিতে হয়। তো এই কারণে আমি বলবো যে অবশ্যই এবং অবশ্যই আপনারা আম, এখনই প্রিপারেশন ফাঁকে ফাঁকে নিতে থাকেন। যেটা বললাম, 4-5 পাতা করে পড়বেন। আমি সবাইকে বলবো যে গোপেন স্যারের বইটা 4-5 পাতা করে পড়বেন। দেখবেন এটা যে পরীক্ষায় কি পরিমাণ হেল্প করবে এটা বলার বাইরে। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করবেন। আপনারা যদি মনে করেন আমি একদমই হতাশ, এত রিটার্ন করতে পারবো না, অনলি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও যদি সলভ করেন, এটাও অনেক কিছু। মনে রাখা খুব টাফ হয়ে যায় ভাইয়া, মানে দেখবেন যে পরীক্ষার হলে মনে পড়তেছে না, রিটেন প্রশ্ন আনসার করতে গেলে মনে পড়তেছে না। আরেকটা জিনিস বলবো, যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো অলরেডি বুঝতেছেন, হাতে লিখার প্র্যাকটিস করা খুব খুবই খুবই নেসেসারি। রিটেনে কিন্তু লিখে শেষ করা যায় না। ঠিক আছে? আমার নিজেরই লিখে শেষ করতে কষ্ট হয়ে গেছে। গ্রুপ ডিতে যখন আমি গেছি, আমি যে কিভাবে লিখছি, নাম্বার দিছে যে স্যার ম্যাডাম, মানে তাদেরকে ধন্যবাদ। আমি জানি না আমি কিভাবে পাশ করছি, সত্যি কথা। রিটেনে লিখার সময় খুবই কম থাকে, আপনার যত ভালো মনে থাকবে আপনি তত তাড়াতাড়ি আনসার করতে পারবেন। আর যত কম মনে থাকবে, মনে করে করে আনসার করতে তত বেশি সময় লাগবে। এই জন্য রিটেনের লিখার প্র্যাকটিস করতে থাকেন। আপনি ধরেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা যদি শুধু লিখে লিখে সলভ করেন, এটা অনেক কিছু। হ্যাঁ, মানে যতটুকুই আপনি পড়বেন অনেক কিছু। তো যাই হোক, আম, আরিফ আরেকটা প্রশ্ন, আচ্ছা, আসলে ক্লাস করে অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ আপু আপনাদেরকেও। আমার এই ইফতারের পর পরে একদম সন্ধ্যা 7টায় এসে লাইভ সেশনটাতে যে আপনারা অংশগ্রহণ করছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আসছেন। আমি তো ভাবছিলাম যে হয়তো কেউই থাকবে না পার্টিসিপেন্ট। আর যারা পরবর্তীতে লাইভটা হয়তো থাকবে রেকর্ডেড এখানে গ্রুপে, দেখবেন, কারো কোয়ারিজ থাকলে জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। আমি এখানে আমাদের ক্লাসটা আজকে শেষ করছি।